লাইভ এমসিকিউ এর ধারাবাহিক আয়োজন ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশে অর্থনীতি বিষয়ের আজকে আমরা আলোচনা করব ভাইভার প্রস্তুতি সম্পর্কে। ইতিমধ্যেই তোমাদের যারা স্পেশাল বিসিএস এর এই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সকলকে লাইভ এমসিকিউ এর পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানাচ্ছি, এবং সেই সাথে যারা ভাইভাতে অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভাইভা ক্লাসের প্রস্তুতিমূলক পরামর্শ ক্লাসটিতে বরাবরের মতোই রয়েছি আমি মুস্তাফিজুর রহমান, প্রভাষক অর্থনীতি, শেরপুর সরকারি কলেজ, ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। আমি আজ যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো, প্রথমে আমরা দেখব মাইক্রো ইকোনমিক্সের কিছু টপিকস, আমরা দেখব ম্যাক্রো ইকোনমিক্সের কিছু টপিকস, এবং ভাইভাতে আসার মতো এরকম গুরুত্বপূর্ণ কিছু টপিকস আমরা দেখব ডেভেলপমেন্ট এন্ড পাবলিক ইকোনমিক্স থেকে, এবং ইন্টারন্যাশনাল ট্রেড থেকে আমরা দেখব। মূলত এই চারটি জায়গা থেকেই বেসিক্যালি ভাইভাতে আমরা প্রশ্ন হতে দেখি। ভাইভার প্রশ্নগুলো এই জায়গাগুলো থেকেই সাধারণত হয়ে থাকে। আমরা এরকমই কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এবং আরো যে বিবিধ বিষয়গুলো বিষয়ভিত্তিকের মধ্যে আমরা আলোচনা করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। তো শুরু করছি আমাদের আজকের এই ক্লাসে। আমরা যেভাবে কথা বলবো, যে বিষয়গুলো মূলত আমাদের আজকের আলোচনায় থাকবে, সেগুলো হচ্ছে আমরা বিষয়ের মূল কথাগুলো যেগুলো ভাইভাতে জিজ্ঞেস করার সম্ভাবনা রয়েছে, অথবা জিজ্ঞেস করলে তোমরা কিভাবে সেগুলোর উত্তর ডেলিভারি দিবে সেই বিষয়গুলো আমরা একটু আলোচনার চেষ্টা করব, এবং প্রশ্নের ধারণা নেওয়ার চেষ্টা করব যে কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, আমরা কিভাবে পড়াশোনা করলে বা কোন জায়গা থেকে পড়লে আমাদের জন্য উপকৃত হব সেই বিষয়গুলো বলার চেষ্টা করব। এবং আমি যেহেতু ৩৬তম বিসিএস এ আমার ভাইবার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাও তোমাদের সাথে বলার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে মাইক্রো ইকোনমিক্সের কিছু টপিকস দেখতে পাচ্ছি ব্যষ্টিক অর্থনীতির। তো ব্যষ্টিক অর্থনীতির এখানে আমরা জানি আমাদের বিষয়ের সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে আমরা আজকের এই টপিকগুলো আমরা সাজিয়েছি, যে বিষয়গুলো মাইক্রো ইকোনমিক্স থেকে ভাইভাতে আলোচনা করার মতো, বা আলোচনা করলেও এই বিষয়গুলো থেকে আর কি কি বিষয় আসতে পারে সেগুলো সম্পর্কেও আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ল অফ ডিমান্ড অ্যান্ড ইলাস্টিসিটি। এখানে শুধু ডিমান্ড নয়, বরং ডিমান্ডের সাথে সাপ্লাই এবং ডিমান্ড রিলেটেড যে বিষয়গুলো আছে, এবং সাপ্লাই ডিমান্ডের সাথে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হিসেবে জড়িত থাকে, যেটিকে আমরা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলে থাকি। এই বিষয় থেকে আমরা জানার চেষ্টা করব এবং কি ধরনের প্রশ্ন হয় সেগুলোর ধারণা দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ল। এখান থেকে আমরা প্রিলিমিনারিতে প্রশ্ন আসতে দেখেছি। এটি হচ্ছে অধ্যাপক মার্শালের দেয়া ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, যাকে বাংলায় বলা হয়। এই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। এরপর তোমরা দেখতে পাচ্ছ রয়েছে ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস, আমরা যেটিকে সংক্ষেপে আইসি বা বাংলাতে নিরপেক্ষ রেখা বলি। এই নিরপেক্ষ রেখা সম্পর্কে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কতটুকু বিষয় ভাইবার জন্য জানা উচিত সেই বিষয় নিয়ে কথা বলবো। এরপর দেখতে পাচ্ছ প্রোডাকশন ফাংশন, অর্থাৎ উৎপাদন অপেক্ষক সম্পর্কে আমরা দেখব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি রয়েছে। এরপর আমরা দেখব কস্ট অফ প্রোডাকশন, এটিও প্রোডাকশনের আরেকটি সাইড, যে প্রোডাকশনের জন্য যে ব্যয় হয়, উৎপাদনের যে খরচ হয়, এই জায়গা থেকে আমাদের কোন কোন বিষয়গুলো দেখার রয়েছে। এরপর রয়েছে ভাইভাতে আসতে পারে মার্কেট স্ট্রাকচার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এটি ভাইভাতে জিজ্ঞেস করার মতো অনেকগুলো প্রশ্ন আমরা এই জায়গা থেকে আসতে দেখব। এরপর তোমরা দেখতে পাচ্ছ প্রাইস ডিসক্রিমিনেশন, এই প্রাইস ডিসক্রিমিনেশনের এই জায়গা থেকেও প্রশ্ন বেসিক থাকে বা প্রশ্ন আসতে পারে, ভাইভাতে প্রশ্ন করার মতো অনেক জায়গা এখানে রয়েছে। এরপর দেখতে পাচ্ছ ইকুইলিব্রিয়াম অফ ফার্ম এন্ড ইন্ডাস্ট্রি, এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে ফার্ম এবং ইন্ডাস্ট্রির কারণে আমরা দেখেছি মার্কেট ইকুইলিব্রিয়ামের যে ডিফারেন্স গুলো হয় সেই ডিফারেন্স গুলো থেকে আমরা একটু বেসিক ব্যাপারগুলো আলোচনার চেষ্টা করব। এরপর দেখতে পাচ্ছ ফ্যাক্টর প্রাইসিং থিওরিস, আমরা যে ফ্যাক্টর গুলোর কথা বলি, যেমন রয়েছে যেমন রয়েছে প্রফিট, রয়েছে ওয়েজ, যেমন রয়েছে রেন্ট এবং ইন্টারেস্ট। এই ফ্যাক্টরগুলোর প্রাইসিং কিভাবে হয়, অর্থাৎ প্রাইস ডিটারমিনেশন কিভাবে হয়, এই রিলেটেড যে থিওরিগুলো আছে আমরা এখানে লাইভ এমসিকিউ এর এই প্ল্যাটফর্মটিতে আমরা যখন প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিয়েছিলাম সেখানে আমি বেশ কিছু থিওরি সম্পর্কে আলোচনা করেছিলাম। ওই বিষয়গুলোকে আমরা আজ আবার একটু ওভারভিউ করার চেষ্টা করব। প্রথমে রয়েছে ডিমান্ড এবং সাপ্লাই। এখানে আমরা যে বিষয়গুলো দেখব, প্রথমে রয়েছে ডিমান্ড রিজনস বিহাইন্ড ডিমিনিশিং কার্ভ। আমরা জানি ডিমান্ড কার্ভের একটি সাধারণ প্যাটার্ন হচ্ছে এটি ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হয়। এরকম ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ কেন হয়
এটি হচ্ছে ভাইবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ডিমান্ড কার্ভ কেন ডাউনওয়ার্ড স্লোপিং হয়। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা বেশ কয়েকটি পয়েন্ট বলতে পারি। একটি হচ্ছে রিয়েল ইনকাম ইফেক্ট, যখন কোনো দ্রব্যের মূল্য বেড়ে যায় তখন রিয়েল ইনকাম কমে যাওয়ার কারণে ওই দ্রব্যের চাহিদাও কমে যায় বা ক্রয় ক্ষমতা কমে যায়, যার কারণে আমরা দেখি ডিমান্ড কার্ভ ডিমিনিশিং হয় বা ক্রমহ্রাসমান আমরা সম্পর্ক পাই। আরেকটি কারণ আমরা উল্লেখ করতে পারি যে স্লোপ যেহেতু নেগেটিভ হয়, আমরা যেহেতু এখানে প্রাইসের সাথে কোয়ান্টিটির একটা নেগেটিভ রিলেশনশিপ পাই, যার কারণে স্লোপ নেগেটিভ হয় এবং স্লোপ নেগেটিভ হওয়ার কারণে আমরা ডিমান্ড কার্ভকে ডিমিনিশিং হয় এটা বলতে পারি। আমরা আরো বলতে পারি যে ডিমান্ড কার্ভ ডিমিনিশিং হওয়ার আরেকটি কারণ হচ্ছে যেটাকে আমরা বলেছি ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির কারণেও আমরা ডিমান্ড কার্ভকে ডিমিনিশিং বলতে পারি। যেমন যখন একটা দ্রব্য থেকে একাধিক পরিমাণ দ্রব্য, একই জাতীয় দ্রব্য একজন ভোক্তা একই সময়ে ভোগ করতে থাকবে, তখন ওই দ্রব্য থেকে ভোক্তার প্রান্তিক উপযোগ কমে যাবে, আর প্রান্তিক উপযোগ কমে যাওয়ার কারণে ওই দ্রব্য বাড়ার সাথে সাথে যখন মূল্যটা কম দিতে চাইবে ক্রেতা, যার কারণেও এই ডিমান্ড কার্ভ নিম্নমুখী হবে। এই কারণগুলো আমরা বলতে পারি। অর্থাৎ এখানে আমরা চারটি কারণ উল্লেখ করেছি। একটি হচ্ছে পরিবর্তক প্রভাব, প্রকৃত আয় প্রভাব, ঋণাত্মক ঢাল এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই চারটি কারণে মূলত ডিমান্ড কার্ভ ডিমিনিশিং হয়। এই বিষয়গুলো আমরা একটু মনে রাখার ব্যাখ্যাটা আমরা বোঝার চেষ্টা করব। এরপর রয়েছে ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, যেটি সরাসরি আমাদের সিলেবাস থেকে আমরা নিয়েছি। অর্থাৎ এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে যে ডিমান্ড নির্ধারিত হয় কি দিয়ে। যেমন আমরা জানি ডিমান্ড নির্ধারিত হয় দ্রব্যের মূল্য দিয়ে, দ্রব্যের মূল্য বাড়লে ডিমান্ড কমে যাবে, আবার মূল্য কমলে ডিমান্ড বেড়ে যাবে। এই বিষয়গুলো আমরা মনে রাখবো। এবং যেটি হচ্ছে আমরা জানি যে আয় থেকে, কনজিউমারের আয় থেকেও ডিমান্ড নির্ধারিত হয়। অর্থাৎ আয় যখন বেড়ে যাবে ডিমান্ড বেড়ে যাবে, আয়ের সাথে ডিমান্ডের সম্পর্ক সমমুখী সম্পর্ক হবে। সেই ক্ষেত্রে ডিমান্ডের ইনকাম ডিমান্ড কার্ভ আমরা জানি আপওয়ার্ড স্লোপিং হবে। এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব। এরপরে রয়েছে এক্সেপশনস টু দ্য ল অফ ডিমান্ড। ডিমান্ড কোন কোন জায়গাতে আমরা দেখব যে ল অফ ডিমান্ড তার সাধারণ নীতিকে অনুসরণ করছে না বা ব্যতিক্রম হচ্ছে, এই জায়গাগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। যেমন হতে পারে যে আমরা জানি এই জায়গাটাতে তোমরা মনে রাখার চেষ্টা করবে যে আমরা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি যেটি কথা বলেছি আমরা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সমালোচনা বা ক্রিটিসিজমে আমরা বলেছিলাম যে যখন কোনো দ্রব্য একজন ব্যক্তির ক্ষেত্রে দুষ্প্রাপ্য হবে কিংবা নেশা জাতীয় দ্রব্য হবে কিংবা শখের দ্রব্য হবে, এই ধরনের লাক্সারিয়াস গুডের ক্ষেত্রে বা বাধ্য হয়ে যে দ্রব্যগুলো ভোগ করা হয় অথবা ইনকাম বাড়ার কারণে যে দ্রব্য ভোগ করা হয়, আমরা যেমন গিফেন গুডের কথা বলি, আমরা ভেবলেন গুডসের কথা বলি, আমরা লাক্সারিয়াস গুডের কথা বলি, আমরা নিত্য প্রয়োজনীয় বা অতি প্রয়োজনীয় দ্রব্যের কথা বলি। এই দ্রব্যগুলোর ক্ষেত্রে আমরা সবসময় ডিমান্ড লকে পুরোপুরি আমরা অনুসরণ করতে দেখি না। এই জায়গাগুলো হচ্ছে এক্সেপশনস টু দ্য ল অফ ডিমান্ড। এগুলো আমরা বলবো বা এখান থেকে প্রশ্ন হলে এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এরপর তোমরা দেখতে পাচ্ছ সাপ্লাইয়ের জায়গাতেও ডিটারমিনেন্টস অফ সাপ্লাই গুলো আমরা মনে রাখার চেষ্টা করব যে কোন কোন জায়গাগুলোর মাধ্যমে একজন সাপ্লায়ার তার সাপ্লাইকে ডিফাইন করে, সাপ্লাইকে নির্ধারণের ক্ষেত্রে সে কোন বিষয়গুলো বিবেচনা করে। সেক্ষেত্রে দ্রব্যের মূল্য যেমন সাপ্লাইকে নির্ধারণ করে, আবার একইভাবে টাইমিং একটা ব্যাপার থাকে, ওয়েদার একটা ব্যাপার থাকে, আবার আমরা জানি যে বিকল্প দ্রব্যের উপস্থিতির ব্যাপার থাকে, বাজারে কাস্টমারের সংখ্যার উপর নির্ভর করে। এই বিষয়গুলো হচ্ছে সাপ্লাই ডিটারমিনেন্টস, অর্থাৎ সাপ্লাইকে ডিফাইন করে, নির্ধারণ করে দেয়। এরপর আমরা দেখতে পাচ্ছি সাপ্লাই কার্ভের এক্সেপশনস থাকে। যেমন নরমালি আমরা সাপ্লাই কার্ভের প্যাটার্ন যদি দেখি তাহলে আমরা এরকম সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপিং পাই, এখানে যদি প্রাইস এবং এখানে যদি আমরা কোয়ান্টিটি অফ সাপ্লাই দেখাই। কিন্তু যদি আমরা এক্সেপশনস লক্ষ্য করি তাহলে আমরা তিন ধরনের সাপ্লাই কার্ভ পেতে পারি। যেমন এরকম সাপ্লাই কার্ভ হতে পারে, এটি হচ্ছে লেবারের ওয়েজ যখন বেড়ে যাবে, লেবারের ওয়েজ যখন অতিরিক্ত পরিমাণ বেড়ে যাবে তখন আমরা লেবারের সাপ্লাইয়ের পরিমাণটা, লেবার সাপ্লাইটা কমে আসতে দেখি, যার কারণে এখানে ব্যাকওয়ার্ড বেন্ডিং এই সাপ্লাই কার্ভটা আমরা পাই। এটি হচ্ছে সাপ্লাই কার্ভের একটি ব্যতিক্রম। আরেকটি সাপ্লাই কার্ভের ব্যতিক্রম হচ্ছে এরকম লম্ব রেখার সমান্তরাল হয়ে যাবে যখন আমরা দেখব কোনো দ্রব্যের সীমাবদ্ধ যোগান থাকবে, যেমন মৌসুমি ফল হতে পারে, জমি হতে পারে, ভূমি হতে পারে। এই জায়গাগুলোতে আমরা সাপ্লাইকে লিমিটেড হতে দেখি, কনস্ট্রেন্ট হতে দেখি, যার কারণে সাপ্লাই কার্ভের ব্যতিক্রম হয়ে যায়। এবং আমরা দেখি সাপ্লাই কার্ভ কখনো এরকম এইভাবেও ব্যাকওয়ার্ড বেন্ডিং হতে পারে যখন একজন সাপ্লায়ার জানবে ভবিষ্যতে ওই দ্রব্যের মূল্য অধিক পরিমাণে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন সেই জায়গাতে দাম বাড়া সত্ত্বেও
সে সাপ্লাই না করে আরো স্টক করার কারণে সাপ্লাইটা কমে যাবে, পরবর্তীতে দাম যখন আরো বেড়ে যাবে তখন তার সাপ্লাইকে সে বাড়িয়ে দিবে। যার কারণে এই তিনটি জায়গাকে আমরা বলছি, এই তিন ধরনের রেখাকে এক্সেপশনস টু দ্য সাপ্লাই কার্ভ। এই বিষয়গুলো আমরা একটু মনে রাখবো এবং আমরা মনে রাখবো সাপ্লাই ইকুয়েশনের জায়গাতে, যেহেতু ডিমান্ড ইকুয়েশন আমরা যেটাকে বলি যে কিউডি সমান সমান এ মাইনাস বিপি, এটি হচ্ছে ডিমান্ড ইকুয়েশনের একটি কমন ফরম্যাট। কিন্তু আমরা যদি সাপ্লাই ইকুয়েশন বলি তাহলে আমরা তিন ধরনের ফরম্যাট পাই। একটা হচ্ছে সি প্লাস ডিপি, এমনও হতে পারে শুধু ডিপি, আবার হতে পারে মাইনাস সি প্লাস ডিপি। এরকম তিন ধরনের আমরা যে সাপ্লাই ইকুয়েশন পাচ্ছি, কেন তিন রকম হচ্ছে এই বিষয়গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, বা এই তিন রকম সাপ্লাই ইকুয়েশন তিন ধরনের ধারণাকে কিভাবে ক্লিয়ার করছে, এই বিষয়গুলো থেকে ভাইভাতে প্রশ্ন আসতে পারে। আসলে আমরা কিভাবে উত্তর করব সেগুলো আমরা একটু গুছিয়ে রাখবো। এরপর দেখতে পাচ্ছ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটির জায়গাতে আমরা জানি যে ইলাস্টিসিটি কোন ধরনের, ইলাস্টিসিটির ক্ষেত্রে দ্রব্যের ধরন কি হতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। যেমন আমরা জানি ইলাস্টিসিটি 5 রকম হতে পারে। একটি হচ্ছে ইলাস্টিসিটি 0 হতে পারে, ইলাস্টিসিটি 1 হতে পারে, ইলাস্টিসিটি 1 এর চাইতে বড় হতে পারে, ইলাস্টিসিটি হতে পারে 1 এর চেয়ে ছোট, এবং ইলাস্টিসিটি হতে পারে অসীম বা ইনফিনিটি। যখন আমরা দেখব ইলাস্টিসিটি 0 হয়ে যাচ্ছে তখন আমরা এটিকে বলবো সাধারণ দ্রব্য, অর্থাৎ ইন জেনারেলি আমরা যেসব দ্রব্যের দেখি যে দ্রব্যগুলো খুব বেশি প্রয়োজনীয় নয়, আবার খুব বেশি বিলাসজাত দ্রব্য নয়, সাধারণ দ্রব্য, এই দ্রব্যের ক্ষেত্রে ইলাস্টিসিটি আমরা 0 হতে দেখি। আবার ইলাস্টিসিটি আমরা 1 হতে দেখি যখন ইলাস্টিসিটি 1 হয় সাধারণ দ্রব্যের ক্ষেত্রে, আর ইলাস্টিসিটি যখন 0 হবে তখন আমরা এটিকে বলবো ইনইলাস্টিক দ্রব্য। ইনইলাস্টিক দ্রব্য হচ্ছে যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে আমরা এটিকে বলি ইলাস্টিসিটি 0 হয়ে যাওয়া। যেমন অতি প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে, যেমন লবণ হতে পারে, ওষুধ হতে পারে, এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে আমরা ইলাস্টিসিটি 0 হতে দেখব। আর সাধারণ দ্রব্যের ক্ষেত্রে ইলাস্টিসিটি হবে E=1, অর্থাৎ ইলাস্টিসিটি এককের সমান। আবার ইলাস্টিসিটি যখন এককের চেয়ে বেশি হবে তখন আমরা এটাকে বলবো বিলাস দ্রব্য, অর্থাৎ যে দ্রব্যের প্রয়োজনীয়তা কম, মানুষ ওই দ্রব্যর আয় বেশি হওয়ার কারণে মানুষ যে দ্রব্য ভোগ করে বা ক্রয় করে, এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে ইলাস্টিসিটি এককের চেয়ে বেশি হবে। তার বিপরীত, যেমন আমরা যদি প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দেখি যে দ্রব্যগুলো সাধারণত প্রয়োজনীয় তবে খুব বেশি প্রয়োজনীয় নয়, মোটামুটি প্রয়োজনীয়, এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে আমরা বলবো ইলাস্টিসিটি হবে এককের চেয়ে কম। আবার যদি ইলাস্টিসিটি ইনফিনিটি হয় সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই দ্রব্যটি অতি বিলাসজাত দ্রব্য, অর্থাৎ সমাজে খুবই কম সংখ্যক মানুষ যারা অতি উচ্চ আয়ের মানুষ তারাই শুধুমাত্র এই ইলাস্টিসিটি অসীম হওয়ার দ্রব্যগুলো তারা ভোগ করতে পারবে। এই জায়গাগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, ইলাস্টিসিটির টাইপস গুলো কিভাবে হচ্ছে এবং কোন টাইপসের দ্রব্যের ক্ষেত্রে কোন ধরনের এক্সাম্পল গুলো, অর্থাৎ গুডস প্রোডাক্টস গুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি, আমরা সামঞ্জস্য রেখে বলতে পারি, সেই প্রস্তুতিগুলো আমরা রাখবো, যেন আমরা ভাইভাতে এই প্রশ্নগুলোর বেসিক কনসেপ্টগুলো যদি আমরা শুরুতেই আমরা একটা ভালো ডেলিভারের মাধ্যমে আমাদের নিজেদের সম্পর্কে একটা ধারণা তাদেরকে পরিষ্কার করতে পারি, তাহলে আমি মনে করি এই বিসিএস সাধারণ শিক্ষার জন্য এই বিশেষ ভাইবার পথ তোমাদের জন্য খুবই সহজ হয়। এরপর তোমরা দেখতে পাচ্ছ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এখানে আমরা বলেছি যে এটি হচ্ছে অধ্যাপক মার্শালের দেয়া একটি থিওরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউটিলিটির এই থিওরিটি। এটি আমাদের ইন্টারমিডিয়েটের বই থেকে যদি তোমরা পড়ে নিতে পারো তাহলে এখান থেকে খুবই পরিষ্কার ধারণা পাওয়া যাবে। ইভেন যে কোনো জায়গাতে ইন্টারনেটে বা আমরা ইউটিউবেও এখানে এই সম্পর্কে অনেক পাবো। এই জায়গাতে অত্যন্ত সহজ, যে জায়গাতে আমরা মূলত এখানে মনে রাখতে পারবো যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির মূল কনসেপ্ট কি। বলা হতে পারে, জিজ্ঞেস করলো যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বলতে কি বোঝো, অথবা এর মূল বক্তব্যটি আসলে কি, এখানে অধ্যাপক মার্শাল কি ব্যাখ্যা করতে চেয়েছেন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে উত্তর হবে এরকম যে একজন ব্যক্তি যখন সমজাতীয় দ্রব্য একাধিক পরিমাণ ভোগ করতে থাকবে তখন তার ওই দ্রব্য থেকে মোট উপযোগ যদি বেড়েও যায় তার প্রান্তিক উপযোগ কমতে থাকবে। এটি হচ্ছে মূলত ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির কনসেপ্ট। যদি আরো এক্সপ্লেইন করতে বলে সেই ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দ্রব্য দেখিয়ে আমরা এখানে মোট উপযোগটা দেখাতে পারি এইভাবে। যেমন প্রথমে ছিল 10, তারপরে বেড়ে হয়েছে 15, এরপর বেড়ে হয়েছে 17, তারপরও রয়েছে 17, এরপর কমে হয়েছে 16। এখান থেকে আমরা যদি প্রান্তিক উপযোগ বের করি তাহলে প্রথমটা আমরা 10ই বলবো, তারপরে আমরা বিয়োগ করে বলবো 5, এরপর এই দুইটার পার্থক্যকে আমরা বলছি 7, এরপর এই দুইটার পার্থক্যকে আমরা বলছি 0, এরপর এই দুইটার পার্থক্যকে আমরা বলবো -1। অর্থাৎ এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি মার্জিনাল ইউটিলিটি ইজ ডিমিনিশিং অলওয়েজ। এইটাই হচ্ছে মূলত ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির কনসেপ্ট। যদি এখানে গ্রাফ আঁকানোর কথা বলে বা আমরা যদি গ্রাফে দেখাতে চাই
তাহলে আমরা দেখাতে পারবো যে এখানে টোটাল ইউটিলিটি রেখাটা হয়ে যাবে এরকম, প্রথমে ঊর্ধ্বগামী, পরে নিম্নগামী, অর্থাৎ আপওয়ার্ড স্লোপিং এবং পরে ডাউনওয়ার্ড স্লোপিং। এখানে 3 ধরনের সম্পর্কের কারণে টিইউ রেখাটি এরকম হয়ে যাচ্ছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি টিইউ বেড়ে যাচ্ছে, একটা জায়গাতে টিইউ সমান রয়ে গেছে, তারপর টিইউ কমে যাচ্ছে, যার কারণে টিইউ রেখাটি এরকম প্রথমে আপওয়ার্ড স্লোপিং, পরে প্যারালাল, এরপর হয়ে যাচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং। এই জায়গা থেকে আমরা যদি মার্জিনাল ইউটিলিটিটা দেখি, তাহলে আমরা সব বরাবরের মতোই মার্জিনাল ইউটিলিটি রেখাটি ডিমান্ড কার্ভের মতো ডাউনওয়ার্ড স্লোপিং পাবো। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি ডিমান্ড যে মার্জিনাল ইউটিলিটি রেখাটি প্রথমে ডিমিনিশিং হচ্ছে, এক পর্যায়ে শূন্য হয়ে যাওয়ার কারণে ভূমি রেখাকে স্পর্শ করছে, তারপর এটা শূন্যের চেয়ে নিচে চলে যাচ্ছে, অর্থাৎ মাইনাস হয়ে যাচ্ছে। এই সম্পর্কের কারণে মূলত আমরা এটাকে বলছি যে মার্জিনাল ইউটিলিটির সাথে টোটাল ইউটিলিটির যে সম্পর্ক, এই সম্পর্কটি মূলত হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এই থিওরিটার কনসেপ্ট। এই জায়গাতে অধ্যাপক মার্শাল যে শর্তগুলো দিয়েছেন, যেমন দ্রব্য সমজাতীয় হতে হবে, উপযোগ সংখ্যাবাচক হতে হবে, ভোক্তার আচরণ যুক্তিশীল হতে হবে, নির্দিষ্ট সময়ে দ্রব্যগুলো ভোগ করতে হবে এবং অর্থের প্রান্তিক উপযোগ সমান থাকবে, এই শর্তগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবং সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি দেখাচ্ছে যে মার্জিনাল ইউটিলিটির মাধ্যমে একটা দ্রব্যের প্রাইস ডিটারমাইন করে, অর্থাৎ প্রাইস নির্ধারিত হয় এই ইউটিলিটি থেকেই। আমরা যখনই দেখছি যে মার্জিনাল ইউটিলিটি কমে যাচ্ছে, তখনই একজন ভোক্তা তার দ্রব্যের মূল্য কম পরিশোধ করতে চাচ্ছে। এটি হচ্ছে এই ল এর সিগনিফিকেন্স। এই বিষয়গুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। এরপর রয়েছে ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস। তোমরা দেখতে পাচ্ছ মাইক্রো ইকোনমিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে এই আইসি অ্যানালাইসিস, অথবা আমরা এটিকে বলতে পারি নিরপেক্ষ রেখার ব্যাখ্যা। এই নিরপেক্ষ রেখার ব্যাখ্যাতে আমরা জানি আইসি রেখাতে ভূমি রেখা এবং লম্ব রেখা, এখানে দুটি দ্রব্য দেখানো হয়, এক্স এবং ওয়াই। এই দ্রব্যের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আইসি রেখা এই ধরনের কনভেক্স আকৃতির রেখাগুলো হয়, যে রেখাগুলোতে দেখানো হয় প্রত্যেকটি বিন্দু দুটি দ্রব্যের ক্ষেত্রে কম্বিনেশন দেখাচ্ছে এবং প্রত্যেকটি কম্বিনেশন দেখাচ্ছে সেম ইউটিলিটি, অর্থাৎ ইউটিলিটির কোনো পরিবর্তন হবে না, কিন্তু দ্রব্য কম বেশি হয়ে যাচ্ছে। এটি যে রেখার মাধ্যমে প্রকাশ পাচ্ছে সেই রেখাটি মূলত ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভের প্রপার্টিজ গুলো আমরা জানার চেষ্টা করব, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা জানার চেষ্টা করব। যেমন ইনডিফারেন্স কার্ভ কনভেক্স আকারের হবে, ইনডিফারেন্স কার্ভ একে অপরকে ইন্টারসেক্ট করতে পারবে না, ইনডিফারেন্স কার্ভ লম্ব রেখা এবং ভূমি রেখাকে টাচ করবে না বা ঋণাত্মক হতে পারবে না। এই জায়গাগুলো, এই প্রপার্টিজ গুলো আমরা ব্যাখ্যা সহ মনে রাখার চেষ্টা করব। এরপর রয়েছে কনজিউমার ইকুইলিব্রিয়াম। আমরা জানি কনজিউমার ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য এখানে যে ইনডিফারেন্স কার্ভটি থাকে, এই ইনডিফারেন্স কার্ভের সাথে যখন বাজেট লাইন হয়ে যায়, বাজেট লাইনের সাথে ইনডিফারেন্স কার্ভের যে টেনজেন্সি পয়েন্ট পাই, আমরা সেই পয়েন্ট থেকে যেই দ্রব্য একজন কনজিউমার যেই পরিমাণ দ্রব্য, উভয় দ্রব্যের যে কম্বিনেশনটা তার পছন্দ হবে, সেই পছন্দের জায়গাটাই হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম। এটিকে আমরা এভাবে ব্যাখ্যা করব। এরপর বলা হচ্ছে এমআরএস, অর্থাৎ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, যেটিকে আমরা বলে থাকি যে আইসি কার্ভের স্লোপ, আইসি রেখার নিরপেক্ষ রেখার যে ঢাল রয়েছে, এই ঢালকে আমরা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বলে থাকি। এটির সূত্র বা কি দেখায় মূলত যে পরিবর্তনের হারের মাধ্যমে আমরা এমআরএসটি পাই। এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে আশা করছি ভাইভাতে তোমাদের এই সম্পর্কিত কনসেপ্ট ক্লিয়ারলি তোমরা বোঝাতে পারবে। এরপর রয়েছে প্রোডাকশন ফাংশন, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা মাইক্রো ইকোনমিক্সের। এই প্রোডাকশন ফাংশনের এই জায়গাতে আমরা মনে রাখার চেষ্টা করব যে কিউটি হচ্ছে প্রোডাকশনের পরিমাণ বা আউটপুট, এবং এই জন্য যে ইনপুটগুলো রয়েছে সেই ইনপুটগুলো বিভিন্ন রকম হতে পারে। তার মধ্যে লেবার ক্যাপিটাল প্রধানত ইনপুট হিসেবে দেখানো হচ্ছে। ইনপুটের সাথে আউটপুটের যে সম্পর্ক, এই সম্পর্কের যে অপেক্ষক বা ফাংশন, সেটি মূলত প্রোডাকশন ফাংশন। এই প্রোডাকশন ফাংশন আমরা জানি লং রানে একরকম হয়, শর্ট রানে আরেক রকম হয়। আমরা যদি দেখি যে কিউ ইজ দ্য ফাংশন অফ এল বার এবং কে, তখন আমরা এখানে বলবো যে এখানে শ্রমের পরিমাণটা ফিক্সড হয়ে যাচ্ছে, অর্থাৎ শ্রমটা এখানে স্থির উপকরণ এবং একে এটা হচ্ছে এখানে পরিবর্তনশীল উপকরণ। তখন এটিকে আমরা বলতে পারবো যেহেতু স্থির এবং পরিবর্তনশীল উভয়টির কম্বিনেশন পাচ্ছি, এটি হয়ে যাবে তখন শর্ট রান প্রোডাকশন ফাংশন। এবং আমরা যদি দেখি যে কিউ ইজ দ্য ফাংশন অফ এল কে, কোনোটাই ফিক্সড এখানে থাকছে না, যার কারণে আমরা এটাকে বলতে পারবো লং রান প্রোডাকশন ফাংশন। এইভাবে আমরা পার্থক্যটি মনে রাখার চেষ্টা করব, বা যদি জানতে চাই আমরা বোঝানোর পরিষ্কারভাবে আমরা বুঝিয়ে দেব। প্রয়োজনে আমরা খাতা কলমে লিখে যদি বোঝাতে পারি তাহলে আরো
ক্লিয়ার কনসেপ্ট তাদেরকে আমরা দিতে পারবো। এরপর হচ্ছে রিটার্নস টু স্কেল, অর্থাৎ রিটার্নস টু স্কেল বলতে বোঝানো হচ্ছে যে ইনপুট এবং আউটপুটের সম্পর্কের মাধ্যমে আমরা প্রোডাকশন ফাংশনকে প্রকাশ করছি। এই ইনপুট আউটপুটের বৃদ্ধির যে রেশিও, বৃদ্ধির যে পরিবর্তনের হার, অর্থাৎ যে একটি পরিবর্তন হলে আরেকটি পরিবর্তন হচ্ছে, দুটি পরিবর্তনের যে তুলনা, এই তুলনাটি মূলত রিটার্নস টু স্কেলের মাধ্যমে দেখানো হয়। বাংলায় যাকে আমরা মাত্রাগত উৎপাদন হিসেবে পড়ে এসেছি, এই মাত্রাগত উৎপাদনের জায়গাতে আমরা জানি রিটার্নস টু স্কেল তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, যখন উভয়টার পরিবর্তন সমান থাকে। এরপর হতে পারে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, যখন উৎপাদন বৃদ্ধিটা উপকরণ বৃদ্ধির তুলনায় বেশি হয়ে যায়। আবার যদি এর বিপরীত হয়, অর্থাৎ উপকরণ বৃদ্ধির তুলনায় যদি উৎপাদন বৃদ্ধির পরিমাণ বা তুলনা করলে আমরা যদি কম পাই, তখন এটাকে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল আমরা বলতে পারি। এই জায়গাগুলো আমরা চিত্র একটু দেখার চেষ্টা করব, কারণ যারাই এই জায়গা থেকে প্রশ্ন করবে, বিসিএস এর যেহেতু বিষয়ভিত্তিক ভাইবা হবে, সুতরাং এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এখানে ভাইবা বোর্ডে অবশ্যই ইকোনমিক্সের একজন বা একাধিকজন থাকবেন। কাজেই মাইক্রো ইকোনমিক্স থেকে বেশিরভাগ প্রশ্ন করার চেষ্টা করবেন, এবং মাইক্রো ইকোনমিক্সের এই জায়গাগুলোতে বেসিক যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলো তারা একটু আঁকানোর চেষ্টা করবেন। খাতা কলম দেয়া থাকবে এখানে, আমরা এই চিত্রগুলো একটু প্র্যাকটিস করে যাব, যাতে আমরা সঠিক চিত্রটা যদি সঠিক সময়ে আমরা অর্ধেকও আঁকাতে পারি বা শুরু করতে পারি, তাহলেও উনি বুঝতে পারবেন যে এই সম্পর্কে তোমার ধারণা রয়েছে। এরপর রয়েছে আইসোকোয়ান্টস। আইসোকোয়ান্টস হচ্ছে যে সম উৎপাদন রেখা, অর্থাৎ সমান উৎপাদন পাওয়ার জন্য যখন উপকরণগুলোকে সমানভাবে ব্যবহার করে বিভিন্ন বিন্দুর সংমিশ্রণে যে রেখাটা আঁকা হচ্ছে, এই রেখাটি হচ্ছে মূলত আইসোকোয়ান্ট রেখা। যেমন আমরা এখানে যদি এল এবং এখানে যদি কে দেখাই, তাহলে আমরা এখানে যে রেখাটা পাচ্ছি, এই রেখার প্রত্যেকটা বিন্দু দেখাচ্ছে যে বিভিন্ন কম্বিনেশনে এল এবং কে এর মাধ্যমে যে উৎপাদনটা পাওয়া যাচ্ছে সেই উৎপাদনের পরিমাণটা সমান, যার কারণে এই রেখাটাকেই বলা হচ্ছে আইসোকোয়ান্ট রেখা বা সম উৎপাদন রেখা। এরপর রয়েছে কস্ট অফ প্রোডাকশনের জায়গাতে, যে প্রোডাকশনের কস্ট বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা জানি প্রধানত কস্ট দুই প্রকার, একটা হচ্ছে স্থির আর একটা পরিবর্তনশীল। স্থির ব্যয় কোনগুলো, উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে, যেমন জমির ক্ষেত্রে যে ব্যয় হবে, কারখানার ভবন নির্মাণের ক্ষেত্রে যে ব্যয় হবে, জ্বালানি সংস্থাপনের ক্ষেত্রে যে ব্যয় হবে, স্থায়ী কর্মচারীদের বেতনের জন্য যে ব্যয় হবে, কারখানার নিবন্ধনের জন্য যে ব্যয় করতে হবে, এই ধরনের ব্যয়গুলোকে আমরা ফিক্সড কস্ট বলে থাকি। এবং ভেরিয়েবল কস্ট হচ্ছে যে কস্টগুলো সাধারণত উৎপাদন শুরু হওয়ার পরে প্রয়োজন হয়, অর্থাৎ যে কস্টগুলো সহজেই পরিবর্তনশীল, সেই কস্টগুলোকে আমরা ভেরিয়েবল কস্ট বলে থাকি। যেমন এটা হতে পারে পরিবহন ব্যয় হতে পারে, আমরা বিজ্ঞাপন ব্যয়ের কথা বলতে পারি, আমরা কাঁচামাল সংগ্রহের ব্যয়ের কথা বলতে পারি, অস্থায়ী কর্মচারীদের বেতনের কথা বলতে পারি। এই জায়গাগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট। এরপর হচ্ছে টোটাল কস্ট, মার্জিনাল কস্ট, অ্যাভারেজ কস্ট। আমরা জানি যে মার্জিনাল কস্ট হচ্ছে একটা দ্রব্য বেশি উৎপাদন করার জন্য মোট ব্যয় যতটুকু বেড়ে যাচ্ছে, সেই বেড়ে যাওয়া ব্যয়টাকেই আমরা বলি মার্জিনাল কস্ট। এবং আমরা জানি যে মোট ব্যয়কে যখন আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি, তখন আমরা এই অ্যাভারেজ কস্ট বের করতে পারি। আবার যখন আমরা এই মার্জিনাল কস্টগুলোকে আমরা যোগ করব, অর্থাৎ মোট যতগুলো দ্রব্য উৎপাদিত হচ্ছে, প্রত্যেকটি দ্রব্যের যে পৃথক মার্জিনাল কস্ট থাকে, এই মার্জিনাল কস্টকে যখন আমরা একত্র করব, তখন আমরা টোটাল কস্ট বের করতে পারবো। এই প্রত্যেকটি জায়গা থেকে আমাদের কার্ভগুলো মনে রাখার চেষ্টা করতে হবে, যে ফিক্সড কস্টের ক্ষেত্রে কার্ভ কিরকম হয়। যেমন ফিক্সড কস্টের ক্ষেত্রে কার্ভ হবে ভূমিরেখার সমান্তরাল, অর্থাৎ এক্ষেত্রে কস্টের কোনো পরিবর্তন হবে না, যদি উৎপাদন বেড়েও যায় কস্ট স্থির থাকবে, যার কারণেই এটিকে ফিক্সড কস্ট বলা হয়। ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে আমরা দেখি যে এটি যেহেতু পরিবর্তনশীল, এটা রেখাটা এরকম থাকে না, প্রথমে ঊর্ধ্বগামী হয়ে সমান্তরাল হয়ে পরে এরকম হয়ে যায়। এটি হচ্ছে ভেরিয়েবল কস্টের কার্ভ। যদি বলে একই সাথে যে ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট দুটিকে যুক্ত করলে আমরা কি ধরনের কার্ভ পাবো, তখন রেখাটি হয়ে যাবে এরকম। এখানে দেখানো হচ্ছে একই সাথে দুটি, অর্থাৎ ফিক্সডের সাথে এই জায়গাটা থেকে আমরা যখন এরকম পাচ্ছি, তখন আমরা এটাকে বলতে পারছি যে ফিক্সড কস্ট কার্ভ। এটা হয়েছিল তখন আমাদের প্রাথমিক ভেরিয়েবল কস্ট, আর এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট কার্ভ। এখানে আমরা দুটিকে একসাথে করে টিসি রেখাটি এইভাবে পাচ্ছি। আমরা জানি এভারেজ কস্ট কার্ভ সবসময় ইউ আকৃতির হয়, যেটাকে আমরা এসি রেখা বলি। এটার আকৃতি কেন এসি রেখার আকৃতি ইউ আকৃতির হয়, এটা ভাইবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এসি রেখা ইউ আকৃতির হওয়ার কারণ কি? তোমরা বলবে যে এসি রেখা ইউ আকৃতির হওয়ার একটা কারণ হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার। যখন প্রাথমিকভাবে উৎপাদন ক্ষমতার বেশি করতে পারে প্রোডাকশন হাউস, তখন ওই দ্রব্যের এভারেজ কস্ট কমে যায়, যার কারণে প্রাথমিকভাবে এসি রেখাটি নিম্নগামী হয়।
এবং পরবর্তীতে যখন উৎপাদন ক্ষমতার ব্যবহার কমে যায় তখন আমরা দেখি যে উৎপাদন বাড়ানোর জন্য তার কষ্টের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে গড় ব্যয়ও বেড়ে যায়, তখন এসি রেখা ইউ আকৃতির ঊর্ধ্বগামী হয়ে যায়, যার কারণে এসি রেখা প্রথমে নিম্নগামী হয়ে ঊর্ধ্বগামী হওয়ার কারণে এসি রেখাকে আমরা ইউ আকৃতির বলছি। আমরা মার্জিনাল কস্ট রেখা সম্পর্কেও আমরা জানি। মার্জিনাল কস্ট রেখাটি হচ্ছে এসি রেখাকে মূলত অনুসরণ করে, আমরা জানি এসি রেখাকে এইভাবে অতিক্রম করে এমসি রেখা গমন করে, অর্থাৎ প্রাথমিকভাবে এসি রেখার নিচে থাকে এমসি রেখা, পরবর্তীতে এসি রেখাকে অতিক্রম করে উপরে উঠে যায় এবং এসি রেখার সর্বনিম্ন বিন্দুতেই এমসি এসি দুটো সমান হয়। এই জায়গাগুলো একটু ক্লিয়ার থাকার চেষ্টা করবে। এখানে প্রশ্নটা এরকম হতে পারে যে এসি রেখা আর এমসি রেখার মধ্যে সম্পর্ক কি, ব্যাখ্যা করো। তখন এটার সম্পর্কটা ব্যাখ্যা করতে হবে এইভাবে যে এসি যখন নিম্নগামী তখন এমসি লেস দেন এসি, এবং বলতে হবে যে এসি রেখা যখন সর্বনিম্ন বিন্দুতে থাকবে তখন এসি ইকুয়াল টু এমসি, আর এসি যখন ইনক্রিজিং পজিশনে থাকবে তখন হবে এসি লেস দেন এমসি। এই জায়গাগুলো এভাবে এক্সপ্লেন করতে হবে। শর্ট রানের ক্ষেত্রে আমরা একরকম পাই, লং রানের ক্ষেত্রে আমরা আরেক রকম পাই। এই বিষয়গুলো একটু চিত্রগুলো প্র্যাকটিস করে যাবে, তাহলে আমি আশা করছি কস্ট অফ প্রোডাকশন রিলেটেড যে বিষয়গুলো, এখান থেকে প্রশ্ন খুঁটিনাটি অনেক কিছু জিজ্ঞেস করার বিষয় রয়েছে, এই বেসিকগুলো আরেকটু ক্লিয়ার হয়ে রিভিশন করে যাবে। এরপর রয়েছে মার্কেট স্ট্রাকচার। শুরুতেই বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের। এখান থেকে ভাইভাতে নানান ধরনের প্রশ্ন হতে পারে। যেমন সিলেবাস থেকে যদি আমরা বলি যে নানান ধরনের মার্কেট রয়েছে, তার মধ্যে 4টা মার্কেটের কথা যেহেতু সিলেবাসে বলা হয়েছে, আমরা এই সিলেবাসের এই 4টা মার্কেটের টাইপসকে বিশেষ করে ফোকাস করব, বিশেষ গুরুত্ব দিয়ে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। প্রথমে রয়েছে পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশনের জন্য এখানে আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা বোঝার চেষ্টা করব, এবং পারফেক্ট কম্পিটিশন মার্কেট ঠিক কি কারণে মনোপলি মার্কেট থেকে পৃথক, মনোপলি মার্কেট থেকে কি কারণে পৃথক হয়ে যাচ্ছে এই জায়গাগুলো আমরা একটু ধরার চেষ্টা করব, এবং পৃথক হওয়ার কারণে মার্কেট ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে কি হচ্ছে চিত্রে যদি দেখাতে বলে সেই ক্ষেত্রে আমাদের চিত্রের এক্সপ্লেনেশনটা কেমন হবে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। এইভাবে আমরা দেখে থাকি যে পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে আমরা জানি পি সমান সমান এ আর সমান সমান এম আর হয়। এই ক্ষেত্রে এসি রেখা ইউ আকৃতির হয়, এবং এমসি রেখা যদি নিচে থেকে উপরে এভাবে গমন করে তাহলে আমরা জানি এমআর ইকুয়াল টু এমসি। মার্কেট ইকুইলিব্রিয়ামের যে প্রাথমিক শর্ত, সেই শর্তের জায়গা থেকে আমরা এরকম একটা ইকুইলিব্রিয়াম পেতে পারি, যেখানে পারফেক্ট কম্পিটিশন দেখাচ্ছে যে একজন সাপ্লায়ার বা একজন প্রডিউসার তার নর্মাল প্রফিটে সে থাকছে। এক্ষেত্রে আমরা আবার 3 ধরনের অবস্থা দেখাতে পারি, নর্মাল প্রফিট, অ্যাবনর্মাল প্রফিট এবং লস। এই 3টা জায়গাতে আবার লস হলে 2 ধরনের অবস্থা হতে পারে, যে সে তার প্রোডাকশন কন্টিনিউ করবে নাকি শাটডাউন করে দিবে। এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে কন্ডিশনগুলো কেমন হচ্ছে এবং চিত্রে দেখাতে বললে চিত্রের প্যাটার্নগুলো কেমন হবে সেই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে। এবং এরপর রয়েছে মনোপলি। মনোপলির ক্ষেত্রে আমরা জানি মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে ওই যেটা হয়ে যায়, এই ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলবো যদি খুবই সহজে ধারণা পেতে চাও তাহলে মাইক্রো ইকোনমিক্স যে বইটি ইন্টারমিডিয়েটে পড়ানো হয়, অর্থাৎ রঞ্জিত কুমার নাথের লেখা এই বইয়ের 4র্থ অধ্যায় থেকে তোমরা এই সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবে। বিশেষ করে পারফেক্ট কম্পিটিশন এবং মনোপলের এই চিত্রগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, রঞ্জিত কুমার নাথের লেখা অর্থনীতি প্রথম পত্রের 4র্থ অধ্যায় থেকে। এরপর তোমরা দেখতে পাচ্ছ মনোপলিস্টিক কম্পিটিশনের এই জায়গাটি, এখানে সম্পর্কেও তোমরা একটু প্রাথমিক ধারণা পেয়ে যাবে এই বই থেকে। তারপরও আর একটু বেশি পড়াশোনার জন্য আমি বলবো যে ম্যানকিউ এর লেখা অনার্স প্রথম বর্ষে যে বইটি রেফার করা হয়, এই বই থেকে তোমরা একটু ইংলিশ ভার্সনেও যেহেতু যদিও অত্যন্ত সহজ ভাষায় লেখা, এই জায়গা থেকে একটু মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটে কিভাবে ইকুইলিব্রিয়াম হচ্ছে এবং এ ধরনের মার্কেটের এক্সাম্পল কি হতে পারে, এ ধরনের মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি রয়েছে এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবে। এরপর রয়েছে অলিগোপলি, অর্থাৎ যেখানে অল্প সংখ্যক বিক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করছে। অলিগোপলি মার্কেট আমাদের বর্তমান সময়ে কোন মার্কেটকে আমরা অলিগোপলি বলতে পারি এবং কেন বলতে পারি, অলিগোপলি মার্কেটের ক্ষেত্রে কি বিশেষত্ব রয়েছে, কিভাবে ইকুইলিব্রিয়ামে আসা যায়, এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন হতে পারে। চিত্রগুলো একটু দেখার পরামর্শ রইল। এরপর রয়েছে প্রাইস ডিসক্রিমিনেশন। তোমরা দেখতে পাচ্ছ প্রাইস ডিসক্রিমিনেশনের এই জায়গাতে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইস ডিসক্রিমিনেশনের ডেফিনেশনটি তোমরা দেখবে যে আসলে প্রাইস ডিসক্রিমিনেশন
কাকে বলছে, কেন আমরা এটাকে প্রাইস ডিসক্রিমিনেশন বলছি, এর প্রেক্ষাপট কি কি কারণে প্রাইস ডিসক্রিমিনেশন হতে পারে, সেই জায়গাগুলো আমরা একটু দেখব। এবং আমরা দেখব প্রাইস ডিসক্রিমিনেশনের যে বিভিন্ন টাইপস গুলো রয়েছে, যেমন থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন, সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন, ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। এই যে প্রাইস ডিসক্রিমিনেশন গুলো বিভিন্ন রকম হয়ে যাচ্ছে, এটার কারণ কি এবং অ্যাপ্লিকেশনের জায়গাটা এক্স্যাক্টলি কোথায়, এই জায়গাগুলো একটু এক্সাম্পল গুলো মনে রাখার চেষ্টা করবে। কারণ হচ্ছে ভাইবা যেহেতু তোমরা জানো যে সরাসরি এখানে ডিসকাশনের ব্যাপার রয়েছে, এখানে যদি মূল কথাটাকে তুমি আরো ক্লারিফাই করতে চাও তাহলে ফোকাস করতে হবে যে এই জায়গাতে তুমি যেন একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে আসতে পারো। যদি রিয়েল লাইফ কোনো এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে চাও তাহলে অল্প কথাতেই তারা বুঝতে পারবে যে এই বিষয়ে তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার। এরপর রয়েছে কন্ডিশনস আন্ডার মনোপলি, যে মনোপলির কন্ডিশনের মনোপলির অধীনে যে কন্ডিশনগুলো প্রাইস ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে তৈরি হচ্ছে, অর্থাৎ মনোপলি এবং আমরা জানি অলিগোপলি, ডুওপলি, এই জায়গাগুলোতে যে সূক্ষ্ম পার্থক্যগুলো তৈরি হচ্ছে প্রাইস ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে এবং রিয়েল মার্কেট এক্সপ্লেনেশনের ক্ষেত্রে, আমরা এই জায়গাগুলোতে একটু এক্সাম্পলগুলোর কথা মনে রাখবো, তাহলে আমরা এটাকে সহজে বুঝাইতে পারবো। এবং যদি যিনি জিজ্ঞাসা করছেন প্রশ্ন, আমরা যদি তার সাথে এই প্রশ্নটার যদি আমরা একটু লিঙ্ক করতে চাই তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে সরাসরি তাকে আমরা অল্প কথায় আমরা উত্তরটা ডেলিভারি দিতে পারবো, এই প্রস্তুতিটা রাখতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ইকুইলিব্রিয়াম অফ ফার্ম এন্ড ইন্ডাস্ট্রি। আমরা যেহেতু বলেছি যে ফার্মের ক্ষেত্রে একরকম ইকুইলিব্রিয়াম হয়, আবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভিন্ন রকম ইকুইলিব্রিয়াম হয়, আবার লং রানের ক্ষেত্রে একরকম হয়, আবার শর্ট রানের ক্ষেত্রে আরেক রকম হতে পারে। এবং এর সাথে আমাদের আরো মনে রাখতে হবে যে পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে এটা একরকম হবে, আবার ইমপারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে এটা আবার ভিন্ন রকম হবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা এটাকে ট্রি ডায়াগ্রামের মধ্যে দেখাই যে পারফেক্ট কম্পিটিশনের ইকুইলিব্রিয়াম, এটাতে এইখান থেকে আমাদের জানতে হবে যে পারফেক্ট কম্পিটিশনের ইকুইলিব্রিয়াম ফার্মের ক্ষেত্রে কেমন হবে, আবার জানতে হবে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কেমন হবে। একইভাবে ফার্মের শর্ট রানের ক্ষেত্রে কেমন হবে, আবার লং রানের ক্ষেত্রে কেমন হবে, আবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও শর্ট রানে কেমন হবে, লং রানে কেমন হবে। অর্থাৎ এই পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রেই আমাদের টোটাল জানতে হচ্ছে এই চারটা ব্যাখ্যা, যে ফার্মের শর্ট রান কেমন, ফার্মের লং রান কেমন, আবার ইন্ডাস্ট্রির শর্ট রান কেমন, ইন্ডাস্ট্রির লং রান কেমন। এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। একইভাবে আমরা আরো ক্লিয়ার থাকার চেষ্টা করব ইমপারফেক্ট কম্পিটিশনের এই প্রেক্ষাপটে। আমরা যদি দেখি ইমপারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে ফার্মের কেমন হবে, ইন্ডাস্ট্রির কেমন হবে। একইভাবে ফার্মেরও আমরা এখানে দুইটা অবস্থা পাবো, শর্ট রান পাবো এবং লং রান পাবো। ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আমরা দুইটা অবস্থা পাবো, একটি হচ্ছে শর্ট রানে কেমন হবে, আবার লং রানে কেমন হবে। অর্থাৎ ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন, ইকুইলিব্রিয়ামের যে চিত্রের প্যাটার্ন, এই দুইটা জিনিস আমাদের ক্লিয়ার থাকতে হবে। যেমন যদি বলে যে ফার্মের ক্ষেত্রে লং রানে, ফার্মের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি, সেক্ষেত্রে আমরা তো সব ক্ষেত্রে সবগুলোর জন্যই একটি কমন যে প্রয়োজনীয় শর্ত রয়েছে বা প্রাথমিক শর্ত রয়েছে, সেটি আমরা বলতে পারি আমার সমান এমসি। আবার এটিকে কেন প্রাথমিক শর্ত বলা হচ্ছে, যে বা প্রাথমিক শর্ত আমরা চিত্রে কোথায় পাই, ওই বিন্দুটাকে নির্দেশ করো, এভাবেও চিত্র আঁকার কথা বলতে পারে। সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো একটু ক্লিয়ার থাকবো। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি ইমপারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে দেখি, ইমপারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে আমরা কোন ইমপারফেক্ট কম্পিটিশন তো বিভিন্ন রকম হতে পারে, মনোপলি হতে পারে, ডুওপলি হতে পারে, অলিগোপলি হতে পারে, মনোপলিস্টিক কম্পিটিশন হতে পারে। এই বিভিন্ন জায়গাগুলো আমরা আলাদা আলাদা করে চিত্রগুলো মনে রাখার চেষ্টা করব। এবং আমরা আরেকটু মনে রাখার চেষ্টা করব এইভাবে যে অলিগোপলির ক্ষেত্রে আমরা যে কিংস ডিমান্ড কার্ভটা দেখেছি, অর্থাৎ অলিগোপলির এই জায়গাটা থেকে বিসিএস এর ভাইভাতে সাধারণত মাইক্রো ইকোনমিক্সের যদি যারা স্পেশালিস্ট আছেন তারা এখান থেকে একটু প্রশ্ন করতে পারে। ওই জায়গাটা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য তোমাদের পরামর্শ দিচ্ছি। এরপর হচ্ছে ফ্যাক্টর প্রাইসিং থিওরিজ, এটিও আমাদের সিলেবাস থেকে নেওয়া হয়েছে, একটি গুরুত্বপূর্ণ একটি অংশ মাইক্রো ইকোনমিক্সের। যে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরির আমরা পড়েছিলাম আমাদের প্রিলিমিনারি প্রস্তুতির জন্য, এটিকে আমরা বিস্তারিত করেছিলাম মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি। এই জায়গাটি থেকে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে যে রেঞ্জ ডিটারমিনেশনের ক্ষেত্রে, ওয়েজ ডিটারমিনেশনের ক্ষেত্রে, ইন্টারেস্ট ডিটারমিনেশনের ক্ষেত্রে এবং প্রফিট ডিটারমিনেশনের ক্ষেত্রে যে চারটা থিওরির কথা বলেছি, এই থিওরিগুলো তোমরা আরেকটু রিভাইজ করে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোর মূল কথাগুলো অন্তত যেন তোমাদের মনে থাকে, যখন প্রশ্ন জিজ্ঞেস করবে তখন যেন এই থিওরি সম্পর্কে তোমরা মূল কথাটা অন্তত বলতে পারো, তাহলে বোঝানো যাবে যে বেসিক সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে।
এরপর রয়েছে আমরা যদি ম্যাক্রো ইকোনমিক্সের দিকে দেখি, অর্থাৎ সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে দেখি, তাহলে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের জন্য এই জায়গাগুলো একটু বিশেষ গুরুত্ব দিতে পারি। একটি হচ্ছে ন্যাশনাল ইনকাম, এরপর রয়েছে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান, এরপর রয়েছে কিনশিয়ান থিওরি অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম, এরপর রয়েছে মনিটারি পলিসি ফিসক্যাল পলিসির কিভাবে কাজ করে, এক্সাম্পল কি, এরপর হচ্ছে ইনফ্লেশন এবং ডিফ্লেশন এর পার্থক্য কি, সম্পর্ক কি, ইফেক্ট কি, ইম্প্যাক্ট কি এবং প্রেক্ষাপট কি, এরপর হচ্ছে মানি এন্ড ব্যাংকিং কিভাবে কাজ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক কিছু জিজ্ঞেস করার রয়েছে। এরপর হচ্ছে আইএসএলএম মডেল সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবে। এই বিষয়গুলো আমরা ম্যাক্রো ইকোনমিক্স থেকে পড়তে পারি। প্রথমে রয়েছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বা সামগ্রিক আয়ের এই জায়গা থেকে জিডিপি কি, জিডিপি কিভাবে পরিমাপ করা হয়, জিডিপি কেন পরিমাপ করা হয়, জিডিপির গুরুত্ব আসলে কোথায়, জিডিপি জিএনপি থেকে পৃথক কি কারণে, নানান ধরনের প্রশ্ন হতে পারে। আবার এই জায়গা থেকে একটু জেনারেল নলেজ রিলেটেড প্রশ্নও হতে পারে, যেমন মোট জিডিপির পরিমাণ বর্তমানে কত, বা কোন দেশে জিডিপির পরিমাণ কেমন, হ্যাঁ আমাদের পাশের দেশগুলোতে, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে কোনটাতে জিডিপি বেশি, এই সম্পর্কে যে প্রয়োজনীয় তথ্যগুলো, এগুলো একটু আপডেট তথ্যগুলো জেনে যাওয়া প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি। এরপর যেহেতু আমরা ইকোনমিক্স বেজ তথ্য দিব, সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্তত যে ফর্মুলা এবং চিত্র, এই দুইটা জায়গা, যেমন জিডিপির ফর্মুলা কি, আমরা জানি জিডিপির ফর্মুলা হচ্ছে C+I+G। আবার এই ক্ষেত্রে যদি আমরা ওপেন ইকোনমি চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে XN বা X-M, এই বিষয়গুলো প্রত্যেকটি অংশের কি, কোনটি দ্বারা কি বোঝাচ্ছে, কেন বোঝাচ্ছে, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার থাকার চেষ্টা করব। এরপর একইভাবে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন, আগেরটি ছিল মোট দেশজ উৎপাদন, এই দুটির মধ্যে আসলে পার্থক্য কি, এই দুটি পরিমাপ করার উপায়গুলো আসলে কি হতে পারে। তোমরা জানো ইনকাম, ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য যে তিনটি পদ্ধতি রয়েছে, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি, এই প্রত্যেকটি পদ্ধতির আবার ভিন্ন ভিন্ন ফর্মুলাগুলো রয়েছে, সেগুলো একটু দেখার পরামর্শ রইল। এরপর রয়েছে এনডিপি এবং এনএনপি, অর্থাৎ জিডিপি থেকেই এনডিপি তৈরি হবে যদি আমরা এখান থেকে অবচয় ব্যয় বা সম্পদের ব্যবহারজনিত ব্যয়কে বাদ দেই। একইভাবে জিএনপি থেকেই আমরা এনএনপি পাবো যদি জিএনপি থেকে আমরা সম্পদের ব্যবহারজনিত ব্যয়কে বাদ দিই। এই বিষয়গুলোকে যে আসলে জিডিপি থেকে কেন এনডিপি বের করতে হবে, জিডিপি থেকে কিভাবে এনডিপি বের করতে হবে, এনডিপি গুরুত্বপূর্ণ নাকি জিডিপি বেশি গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন ভাইভাতে জিজ্ঞাসা করা হয় নর্মালি। তো এই জায়গাটা থেকে মূলত একটু যেহেতু সাবজেক্ট বেসড ভাইবা, সুতরাং একটু এক্সপ্লেনেশনটা ভালো করে ক্লিয়ার থাকার চেষ্টা করবে, যাতে মূল কথাটা অন্তত মিস না হয়ে যায় কোনোভাবেই। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বলেছি যে মেজারমেন্ট মেথডটা একটু ক্লিয়ার থাকবে, এবং কোন মেথডের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য রেখে ওই মেথডে ন্যাশনাল ইনকাম মেজার করতে হয়, এই বিষয়গুলো একটু ক্লিয়ার থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো আরেকটি বিষয় রয়েছে, যেমন ডুয়াল কাউন্টিং এর যে ব্যাপারটি রয়েছে, যে দ্বৈত গণনা কিভাবে হয় এবং দ্বৈত গণনা কিভাবে এড়ানো যায়, দ্বৈত গণনার ফলে কি সমস্যা তৈরি হয়, এই বিষয়গুলো একটু ক্লিয়ার থাকবে, যাতে ন্যাশনাল ইনকাম সম্পর্কে, ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে কোন বিষয়গুলো ধরা হয় না বা সেই বিষয়গুলোকে কেন ধরা হয় না, এই বিষয়গুলো মনে রাখলে আশা করি ভাইভাতে এই সম্পর্কে একটি ভালো প্রস্তুতি তোমাদের তৈরি হয়। এরপর দেখতে পাচ্ছ এগ্রিগেট ইনকাম এবং এগ্রিগেট সাপ্লাই, অর্থাৎ সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান। এটি সামগ্রিক চাহিদা ডিটারমিনেন্টস গুলো কি কি, অর্থাৎ কোন কোন বিষয়গুলোর ভিত্তিতে সামগ্রিক চাহিদা নির্ধারিত হয় এবং কোন কোন বিষয়গুলোর ভিত্তিতে সামগ্রিক যোগান নির্ধারিত হয়, এবং এই সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের যে ইকুইলিব্রিয়াম আউটপুট আমরা পাই, সেই আউটপুট আমরা কিভাবে পাই, কতভাবে পেতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে চিত্র সহ একটু ধারণা নিয়ে যেতে হবে। যেমন ধরো আমরা যদি বলি যে এগ্রিগেট ইনকাম, আমরা এরকম এগ্রিগেট সাপ্লাই কার পাই 45 ডিগ্রি রেখা, আমরা এগ্রিগেট সাপ্লাই বলি। আবার এইভাবে আমরা এগ্রিগেট ডিমান্ড কার্ভ পাই, এগ্রিগেট ডিমান্ড এরকম পরিবর্তন হয়ে এটি 2 হয়ে যেতে পারে। এইভাবে যদি আমরা এই যে আউটপুটটা পাচ্ছি, এটি হচ্ছে ইকুইলিব্রিয়াম আউটপুট। এই ইকুইলিব্রিয়াম আউটপুটের এই জায়গাগুলো আমরা একটু ক্লিয়ার থাকবো, যে ক্লোজড ইকোনমির ক্ষেত্রে কিভাবে হচ্ছে, আবার ওপেন ইকোনমির ক্ষেত্রে কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো আমাদের একটু এই জায়গাতে মনে রাখতে হবে, যে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই থেকে যে ইকুইলিব্রিয়াম পাচ্ছি, সেগুলো আমাদের কোন ধরনের ইকোনমির ক্ষেত্রে কিভাবে পাচ্ছি, গ্রাফগুলো আমরা ক্লিয়ার থাকবো। এরপর দেখতে পাচ্ছ কেনশিয়ান থিওরি অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম।
এই জায়গা থেকে যেহেতু এটি একটা বড় আলোচনা আমরা ইয়েতে করেছি, আমাদের প্রিলিমিনারি ক্লাসেও রয়েছে, এই যে কিনশিয়ান থিওরির এই যে এমপ্লয়মেন্ট এবং ইনকামের ক্ষেত্রে, ইনকাম এবং এমপ্লয়মেন্ট ডিটারমিনেশনের ক্ষেত্রে কিনশিয়ানের যে থিওরিগুলো, অধ্যাপক কেইনস আসলে কি বলেছেন, তার বক্তব্যের মূল কথা কি, সে কেন বলেছেন, বা ডেভেলপিং কান্ট্রিজগুলোর ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা আসলে কি, এগুলো থেকে প্রশ্ন হবেই বলা যায়। যে এগুলো প্রশ্ন না করলে আসলে বিসিএস এর মাইক্রো ইকোনমিক্সের বা ইকোনমিক্স থেকে ভাইবা নেওয়া সম্ভব না। কাজেই এগুলো কারো না কারো এই প্রশ্ন ফেস করতেই হবে। এবং এটি দেখা গেল যে একজন প্রার্থী এই প্রশ্ন ফেস করে গেল, তারপরের জন হয়তো সে এই প্রশ্নটি পাবে না, কিন্তু তার ঠিক পরের জনই আবার এই প্রশ্নই পাচ্ছে, এরকম রিপিটেশন হতে দেখা যাবে। কাজেই এই জায়গাগুলো সম্পর্কে একেবারে বেসিক ধারণা অবশ্যই সবার থাকতে হবে। ইফেক্টিভ ডিমান্ড বলতে কি বোঝায়, ইফেক্টিভ ডিমান্ড আসলে কিভাবে মেজার করতে হয়, এর গুরুত্ব কি, এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন হতে পারে। কনজাম্পশন ফাংশন, কিভাবে কনজাম্পশন ফাংশন লিখতে হয়, কনজাম্পশন ফাংশন কিভাবে কাজ করে, কত ধরনের হতে পারে, এই জায়গাগুলো সম্পর্কে একটু ধারণা থাকবে। এবং মাল্টিপ্লায়ার বলতে কি বোঝায়, মাল্টিপ্লায়ার প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে, এই জায়গাগুলোতে অধ্যাপক কেইনস কিভাবে তার থিওরির মধ্যে তিনি এটাকে এক্সপ্লেন করেছেন, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখবে। এরপর দেখতে পাচ্ছ ম্যাক্রো ইকোনমিক্সের বা সামষ্টিক অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি। মনিটারি পলিসি আমরা জানি যেটি একটা বাংলাদেশের বা পৃথিবীর বেশিরভাগ দেশেই আমরা দেখি মনিটারি পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য সেন্ট্রাল ব্যাংক কাজ করে। আর এই সেন্ট্রাল ব্যাংকের যে পলিসি, এই পলিসিটাকেই আমরা মূলত মনিটারি পলিসি বা মুদ্রানীতি বলি। আরেকটি হচ্ছে রাজস্ব নীতি, যেটি হচ্ছে ফিসক্যাল পলিসি। এই ফিসক্যাল পলিসি ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব হচ্ছে সরকারের বা সরকারের অর্থ মন্ত্রণালয়ের। এই জায়গা থেকে মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসির পার্থক্য কি, মনিটারি পলিসির টুলসগুলো কি হচ্ছে, এটা আলাদা করে মনে রাখা দরকার। এবং ফিসক্যাল পলিসির কি কি টুলস রয়েছে সেগুলো আলাদা করে মনে রাখতে হবে। এবং কেন সেইগুলোকে মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসির টুলস বলা হচ্ছে সেগুলো মনে রাখবে। এবং হচ্ছে মনিটারি পলিসির অবজেক্টিভস কি, অর্থাৎ কোন কোন টার্গেটগুলোকে সামনে রেখে মনিটারি পলিসি নেওয়া হয়, এবং সেই মুদ্রানীতিতে কোন কোন অবজেক্টিভসগুলো ফলো করার এবং সেইগুলোকে ইফেক্টিভ করার, বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়ে সেন্ট্রাল ব্যাংক কাজ করে, এই অবজেক্টিভসগুলো মনে রাখার চেষ্টা করবে। একইভাবে ফিসক্যাল পলিসির ক্ষেত্রে সরকারের কি কি অবজেক্টিভস থাকে এবং কোন কোন অবজেক্টিভস বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কোন অবজেক্টিভসগুলো কতটা প্রাসঙ্গিকতা নিয়ে কাজ করছে, এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবে। এবং হচ্ছে কম্পারেটিভ ইফেক্টিভনেস, মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসির মধ্যে কোনটার ইফেক্টিভনেস আমাদের দেশে কেমন, এই বিষয়গুলো সম্পর্কে একটু প্রাথমিক তথ্য এবং অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন যেটাকে বলা হয়, সেই জায়গাগুলোতে একটু ক্লিয়ার থাকার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে একাধিক ইকোনমিক্সের ছাত্ররা, তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ ভাইবার জন্য, তারা একে অপরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের যে ব্যাপারটি রয়েছে, এই ব্যাপারটি আরো ক্লিয়ার হবে। এরপর রয়েছে ইনফ্লেশন এবং ডিফ্লেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি পয়েন্ট হচ্ছে এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। আমরা জানি মুদ্রাস্ফীতির বিভিন্ন কারণ বলা হতে পারে, যে মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি, সেক্ষেত্রে বলবে হচ্ছে মুদ্রাস্ফীতির প্রধান কারণ হচ্ছে মানি সাপ্লাই বেড়ে যাওয়া। যখন কোনো দেশে মানি সাপ্লাই বেড়ে যাবে, মানি সাপ্লাই বেড়ে যাওয়ার আবার কারণ কি হতে পারে সেটাও প্রশ্ন হতে পারে। সেই ক্ষেত্রে ওই প্রশ্নের উত্তরগুলোও সেইভাবে তোমরা একটু রেডি রাখবে, যেহেতু এইখানে ইকোনমিক্সের ব্যাপার তোমরা জানো যে একটা প্রশ্ন করলে সেইখান থেকেই আরেকটা প্রশ্ন তৈরি হয়। যে প্রশ্নটার উত্তর তুমি যা দিচ্ছ, সেই তোমার উত্তর থেকেই আবার আরেকটা প্রশ্ন হয়তো বের করে ফেলবে। এইভাবেই তোমরা উত্তরগুলো রেডি করবে এবং চিন্তা করবে যে তোমার দেয়া উত্তর থেকে আর কি কি প্রশ্ন বের করতে পারে। এরপর হচ্ছে ইনফ্লেশনের কজেসগুলো কি, ঠিক কি কারণে ইনফ্লেশন হয়, শুধু মানে সাপ্লাই বাড়লেই হয় তা না, আরো বিভিন্ন কারণে ইনফ্লেশন বেড়ে যেতে পারে। এই অন্যান্য কারণগুলো তোমরা একটু ব্যাখ্যা সহ জানার চেষ্টা করবে। এবং হচ্ছে ইনফ্লেশন বেড়ে গেলে কি হবে, ইফেক্টস গুলো আসলে কি, এর ইম্প্যাক্টস কি রিয়েল লাইফে বা আমরা যে মার্কেট মেকানিজমে দেখি, এই মেকানিজমের ক্ষেত্রে ইনফ্লেশনের যে ক্ষতিকর দিক রয়েছে, ক্ষতিকর দিকগুলো কি। আবার বলা হয় যে ইনফ্লেশন সবসময় খারাপ না, ইনফ্লেশনের প্রয়োজনীয়তাও রয়েছে, কেন ইনফ্লেশনের প্রয়োজনীয়তা রয়েছে বা কতটুকু পরিমাণ ইনফ্লেশনের প্রয়োজনীয়তা রয়েছে, ইনফ্লেশনের টাইপসগুলো কি কি হতে পারে, বিভিন্নভাবে এগুলোর ধারণা তোমরা নিতে পারো। খুবই সহজে বাংলায় যদি ধারণা নিতে চাও, সেই ক্ষেত্রে একাদশের
সরি দ্বাদশের অর্থাৎ ইকোনমিক্স সেকেন্ড পেপার যে বইটি রয়েছে, ইকোনমিক্স সেকেন্ড পেপারের বই থেকে চ্যাপ্টার 7 থেকে তোমরা এই ইনফ্লেশন সম্পর্কে বিস্তারিত ধারণা বাংলায় নিতে পারবে। এরপর হচ্ছে কন্ট্রোল মেজার্স, অর্থাৎ ইনফ্লেশন মেজার ক্ষেত্রে অর্থাৎ ইনফ্লেশন কমানোর ক্ষেত্রে একটা দেশের কি মেজার হতে পারে, সেই ক্ষেত্রে সরকারের কি করণীয়, সেন্ট্রাল ব্যাংকের কি করণীয়, কমার্শিয়াল ব্যাংকগুলো কি করতে পারে, হ্যাঁ, পিপল হিসেবে আমাদের কি করণীয়, এইভাবে আমরা আলাদা আলাদা করে সবগুলোই বোঝার চেষ্টা করব। আর ইনফ্লেশনের বিপরীত যেহেতু ডিফ্লেশন, আমরা ইনফ্লেশন পড়ার পাশাপাশি ইনফ্লেশনের কনসেপ্টের সাথে ডিফ্লেশনকেও মনে রেখেই পড়ার চেষ্টা করব। তাহলে আমরা একই সাথে দুইটি বিষয় সম্পর্কে আমরা একই ধরনের পড়া থেকে ধারণা নিতে পারবো। অর্থাৎ ইনফ্লেশনের ক্ষেত্রে যে যে ঘটনাগুলো ঘটবে, ডিফ্লেশনের ক্ষেত্রে তার বিপরীত ঘটনা হতে পারে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে ইনফ্লেশনের ক্ষেত্রে কেন ঋণ গ্রহীতা লাভবান হয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ঋণদাতা কেন ইনফ্লেশনের কারণে ক্ষতিগ্রস্ত হয় বা কিভাবে হয়, এটিকে এক্সাম্পল সহ বা একটু এক্সপ্লেনেশন সহ এটাকে তারা জানতে চাইতে পারে। সেক্ষেত্রে এর উত্তর একটু রেডি করে নেবে এইভাবে যে যখন ঋণদাতা ঋণ দিচ্ছে তখন অর্থের মূল্য ছিল বেশি, যখন সে তার ঋণ ফেরত পাচ্ছে, যদিও ঋণের সাথে সে সুদ সহ ফেরত পাবে, কিন্তু ওই সময়ে অর্থের মূল্য অর্থাৎ ভ্যালু অফ মানিটা থাকবে তুলনামূলক কম। যখন দিয়েছিল তখন বেশি ছিল, যখন পেয়েছিল তখন ভ্যালু অফ মানি কমে যাওয়ার কারণে তার ক্ষতি হচ্ছে। একইভাবে আমরা করদাতা এবং কর গ্রহীতার ক্ষেত্রে কে লাভবান হচ্ছে, কে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে ইনফ্লেশন সম্পর্কে খুঁটিনাটি আমরা একটু ধারণা পাবো। যেহেতু এটি আমাদের ম্যাক্রো ইকোনমিক্স এবং বাংলাদেশ ইকোনমির সাথে রিলেটেড, এই ক্ষেত্রেও আমরা যে সাম্প্রতিক তথ্য এখানে দরকার যে আমাদের এখন বর্তমান ইনফ্লেশনের রেট কেমন, আমরা যদি দেখি যে ফুড আইটেমের ক্ষেত্রে রেট কেমন, নন ফুড আইটেমের ক্ষেত্রে ইনফ্লেশনের রেট কেমন, ইনফ্লেশনের রেট গত 5 বছরে কেমন ছিল, এর আগে কেমন ছিল, ইনফ্লেশনের রেট কোন সরকারের আমলে কেমন ছিল, হ্যাঁ, ইনফ্লেশনের রেট বাংলাদেশ আমলে কেমন, পাকিস্তান আমলে কেমন ছিল, আবার ইনফ্লেশন আমাদের দেশে কেমন, পাশের দেশগুলোতে কেমন, কোন দেশে ইনফ্লেশনের রেট কেমন, বা ইনফ্লেশনের রেট যখন অনেক বেশি হয়ে যাবে তখন কি পরিস্থিতি হতে পারে, এরকম নানাভাবে প্রশ্ন ইনফ্লেশন থেকে হতে পারে। এরপর দেখতে পাচ্ছ মানি এন্ড ব্যাংকিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি চ্যাপ্টার। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো মাইক্রো ইকোনমিক্স এর থেকে মানি এন্ড ব্যাংকিং এর জন্য তোমরা ইকোনমিক্স প্রথম পত্রের অর্থাৎ ইন্টারমিডিয়েট ইকোনমিক্স এর প্রথম পত্রের 10ম অধ্যায় ভালো করে দেখে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা বাংলা মিডিয়ামে বা ইংলিশ মিডিয়ামে ভালো ধারণা পাবে এবং এই ধারণা তোমাদের এই সম্পর্কিত প্রশ্নগুলো উত্তর দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ফাংশনস অফ মানি। আসলে মানি কি করে, মানির প্রধানত 3টা কাজ আমরা জানি। মানি হচ্ছে সঞ্চয়ের বাহন, মানি হচ্ছে লেনদেনের পরিমাপক, মানি হচ্ছে মূল্যের পরিমাপক, অর্থাৎ এই বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন এবং মূল্যের পরিমাপক। এই 3টি কাজের পাশাপাশি মানি আরো বিভিন্নভাবে কাজ করে, সামাজিক কাজ করে, মনস্তাত্ত্বিক কাজ করে, কমার্শিয়াল কাজ করে। এই জায়গাগুলো আমরা ক্লিয়ার থাকার চেষ্টা করব এবং একটা গুরুত্বপূর্ণ থিওরি এখানে তোমরা অ্যানালাইসিস করবে যে অধ্যাপক ফিশার নাম শুনেছো তোমরা, যে অধ্যাপক ফিশার কোয়ান্টিটি থিওরি অফ মানিতে আসলে কি বোঝাতে চেয়েছেন। এখানে উনি 2টা সম্পর্কের কথা বলেছেন। একটি হচ্ছে যে যখন মানির সাথে আমরা জানি যে প্রাইস লেভেলের যে সম্পর্ক, অর্থাৎ মানি সাপ্লাই যখন বেড়ে যাবে প্রাইস লেভেলও তখন বেড়ে যাবে, তখন সম্পর্কটা হয়ে যাবে এরকম ঊর্ধ্বগামী রেখার দ্বারা দেখানো হয়েছে। এবং যখন দেখানো হচ্ছে যে প্রাইস লেভেল বেড়ে যাওয়ার কারণে, এই মানি সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে প্রাইস লেভেল যেহেতু বেড়ে যাচ্ছে তখন ভ্যালু অফ মানিটা কমে যাবে। অর্থাৎ মানির সাথে যদি আমরা ভ্যালু অফ মানি দেখি তখন আমরা বিপরীত সম্পর্কের কারণে এরকম ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ পাবো। অর্থাৎ এই জায়গাটিতে আমরা বলছি যে অধ্যাপক ফিশার 2টি চিত্র দিয়ে তারা এই কোয়ান্টিটি থিওরি অফ মানিকে তিনি ব্যাখ্যা করছেন। সেই ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে, তার এই কোয়ান্টিটি থিওরির কি কি সমালোচনা হতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা একটু আরো ক্লিয়ার ধারণা নিয়ে যাবে, যাতে এখান থেকে মানি এন্ড ব্যাংকিং থেকে প্রশ্ন করলে এই থিওরিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এরপর হচ্ছে ক্রেডিট ক্রিয়েশন বাই কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ একটা কমার্শিয়াল ব্যাংক কিভাবে ক্রেডিট ক্রিয়েশন করে। সেই ক্ষেত্রে অনেকেই যেহেতু বর্তমান সময়ে বিসিএস এর জন্য অনেক এক্সিস্টিং চাকরিজীবীরাও চেষ্টা করে, আমরা দেখি যে যারা ব্যাংকে চাকরি করে তারা যদি ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড নিয়ে বিসিএস ভাইবা দিতে যায় তাহলে তাদের জন্য অত্যন্ত কমন একটা প্রশ্ন হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংক কিভাবে লোন ক্রিয়েট করে বা ক্রেডিট ক্রিয়েশন হয়।
এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো রয়েছে, যে এখানে আমানত গুণক কিভাবে কাজ করে, এখানে প্রাথমিক আমানত থেকে কিভাবে মোট আমানতের দিকে যাওয়া যায়, লোনের পরিমাণ কত হয়, এই বিষয়গুলোকে বের করার জন্য যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো আবার তোমাদেরকে আরেকটু দেখিয়ে নেওয়ার বা মনে রাখার চেষ্টা করার জন্য পরামর্শ দিচ্ছি। এই জায়গাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে সেন্ট্রাল ব্যাংকস রোল, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, আসলে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা কতটুকু, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো কি কি, কেন্দ্রীয় ব্যাংক কোন জায়গাতে পারে না বা সীমাবদ্ধতা কি রয়েছে, আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কেমন, আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্যগুলো কেমন, এই বিষয়গুলো জানার চেষ্টা করবে। তাহলে আমি মনে করি এই মানি অ্যান্ড ব্যাংকিং অংশ থেকে তোমাদের ভালো প্রস্তুতি নিয়ে তোমাদের আরো কনফিডেন্সের সাথে ভাইবা তোমরা দিতে পারবে। এরপর রয়েছে আইএসএলএম মডেল, অর্থাৎ আইএসএলএম মডেল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে। এখান থেকে প্রশ্ন হওয়ার জায়গা, এখান থেকে প্রশ্ন হতে পারে আইএস কিভাবে আসে, এলএম কিভাবে ডেরিভেশন করতে হয়, এগুলোর ইকুয়েশনগুলো কিভাবে তৈরি হয়, আইএসএলএম মডেল চিত্রে দেখালে সে চিত্র প্যাটার্ন কেমন হবে, এইভাবে আমরা এটাকে দেখাতে পারি। এবং রিয়েল এবং মনিটারি সেক্টরের ক্ষেত্রে আইএসএলএম এর যে রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনশিপটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, সেইভাবে আমরা আইএসএলএম মডেল থেকেও বেসিক ধারণাগুলো আমরা পরিষ্কার থাকার চেষ্টা করব, আমরা ক্লিয়ার থাকার চেষ্টা করব, যেন আমাদেরকে জিজ্ঞেস করা যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। এরপর তোমরা দেখতে পাচ্ছ ডেভেলপমেন্ট ইকোনমিক্স, অর্থাৎ ডেভেলপমেন্ট ইকোনমিক্সের এই জায়গা থেকেও প্রশ্ন হয়, এটি একবারে বেসিক ইকোনমিক্স বলা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, খুবই কমন একটি প্রশ্ন। আমি যদিও বোধ ক্যাডারে ভাইবা দিয়েছিলাম, আমাকেও এখান থেকে প্রশ্ন করা হয়েছিল। প্রথমেই প্রশ্ন ছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক গ্রোথ এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যে গ্রোথ আসলে কি, ডেভেলপমেন্ট আসলে কি। গ্রোথ হচ্ছে, আমরা যদি বলি যে ইকোনমিক্সের যে ইকোনমিকের যে ইন্ডেক্সগুলো রয়েছে সেই ইন্ডেক্সগুলোর যে সংখ্যাগত পরিমাণ বৃদ্ধি, এটাকে আমরা বলি ইকোনমিক গ্রোথ। আমরা যেমন বলতে পারি যে পার ক্যাপিটা ইনকাম একটা হচ্ছে মেজারমেন্ট, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা দেশের মোট ইনকাম, টোটাল ইনকাম কেমন হচ্ছে, পার ক্যাপিটা ইনকাম হচ্ছে, বা আমরা জিডিপি কেও বলতে পারি। এই যে জিডিপির পরিমাণ বেড়ে যাওয়া, পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাওয়া, এগুলো হচ্ছে ইকোনমিক গ্রোথ। আবার যদি আমরা বলি যে সামগ্রিকভাবে একটা দেশের মানুষের ওয়েলবিং কেমন থাকছে বা আগের তুলনায় কতটা ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে, এটি হচ্ছে মূলত ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থাৎ সংখ্যার যে ইতিবাচক পরিবর্তন, এটি হচ্ছে গ্রোথ, আর অবস্থার যে ইতিবাচক পরিবর্তন বা আমরা যেটাকে বলছি যে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ যে মেজার, এটি হচ্ছে মূলত গ্রোথ এবং ডেভেলপমেন্টের ডিফারেন্স। এই বিষয়গুলো একটু ক্লিয়ার থাকবে, যাতে প্রশ্নকর্তা তার যে উত্তরটুকু সে আশা করছে সেই উত্তরটাই যেন তুমি দিতে পারো। এরপর রয়েছে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এখান থেকে আমরা ইকোনমিক্সের পাশাপাশি আমরা সাম্প্রতিক তথ্যের দিকে একটু গুরুত্ব দেব, এবং পভার্টি রেট বর্তমানে কেমন, পভার্টি রেট আগে কেমন ছিল, আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিজগুলোর মধ্যে পভার্টি রেট কোন দেশে কেমন রয়েছে, পৃথিবীর কোন দেশ পভার্টিতে সবচাইতে পিছিয়ে রয়েছে বা সবচেয়ে এগিয়ে রয়েছে, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রেও তাই, আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট কেন এত বড় একটা চ্যালেঞ্জ, আমরা এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে পারি, এক্ষেত্রে সমাধান কি হতে পারে, আর আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি কি থিওরিগুলো রয়েছে, যেমন লুইস মডেলের কথা তোমরা জানো, এরকম যে মডেলগুলোর সাথে এই বিষয়গুলো রিলেটেড, যে থিওরিগুলোর সাথে এই বিষয়গুলো রিলেটেড, সেই থিওরিগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে। এবং থিওরি থেকে যদি প্রশ্ন করে তাহলে জিজ্ঞেস করবে, যেমন জিজ্ঞেস করলো যে কবওয়েব মডেল কি বলা হয়েছে, সেক্ষেত্রে একেবারে সংক্ষেপে বেসিক কথাটি বলতে পারলেই তারা তোমার সম্পর্কে ইতিবাচক ধারণা পাবে এবং ভাইভাতে তোমার প্রত্যাশিত নম্বর তুমি অর্জন করতে পারবে। এরপর হচ্ছে ফিসক্যাল ডেফিসিট অ্যান্ড পাবলিক ডেট। এই জায়গা থেকে আমরা আমাদের দেশের ক্ষেত্রে এটি অত্যন্ত প্রাসঙ্গিক একটা পয়েন্ট, যে আমাদের দেশ যেহেতু সরকারি ঋণ, আমরা সরকারি ঋণ নির্ভর অর্থনীতিতে আমরা বসবাস করছি, আমরা আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি বিদেশি ঋণ নির্ভর অর্থনীতি পরিচালনা হচ্ছে। এই জায়গা থেকে আমরা একটু ক্লিয়ার থাকার চেষ্টা করব যে পাবলিক ডেট আসলে কতটা আমাদেরকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে নাকি ভালোর দিকে নিয়ে যাচ্ছে, আমরা কোন জায়গা থেকে বেশি পরিমাণ সরকারি ঋণ গ্রহণ করছি এবং এই সরকারি ঋণ আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, বা এটা যদি সমস্যা হয় সে সমাধানের উপায় কি হতে পারে, এই জায়গাগুলো আমরা ক্লিয়ার থাকবো। এরপরে হচ্ছে গ্লোবালাইজেশন এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড।
অর্থাৎ যে ইন্টারন্যাশনাল ট্রেডের জায়গাটি, যেটা বলেছি যে ইন্টারন্যাশনাল ট্রেডের জায়গাতে গুরুত্বপূর্ণ কিছু থিওরি রয়েছে, এই থিওরিগুলো আমরা জানার চেষ্টা করব, যেমন কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরি, হেক্সা-রোহলিন মডেল। এই জায়গাগুলোর যে বিষয়গুলো সিলেবাসে রয়েছে অথবা সিলেবাসে যদি নাও থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ যে থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার পরামর্শ রইল। ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেছি যে আমরা ডিফারেন্সগুলো বোঝার চেষ্টা করব, ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্টের ডিফারেন্স আসলে কি। এরপর রয়েছে ইন্ডিকেটরস, অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। প্রতি বছর ইউএনডিপি এই হিউম্যান ডেভেলপমেন্ট যে ইন্ডেক্স করে, সেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিভাবে তারা করে, এর গুরুত্বপূর্ণ যে তিনটি উপাদান রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য এবং জাতীয় আয়, এই তিনটা কিভাবে মেজার করা হয়, ফর্মুলাটা কি হবে, এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে কোন দেশ সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এবং কোন দেশ সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে, এবং বাংলাদেশ কোন সময়ে কোন অবস্থানে ছিল, এই জায়গাগুলো আমরা ধারণা নিব। এবং স্ট্র্যাটেজি, অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজিগুলো ফলো করি এবং যে স্ট্র্যাটেজিগুলো আমাদের ফলো করা উচিত, এই উভয় দিকে আমরা একই সাথে ধারণা রাখার চেষ্টা করি। পভার্টি এবং আনএমপ্লয়মেন্ট থেকে আমরা পভার্টি এবং আনএমপ্লয়মেন্টের বিভিন্ন টাইপস গুলো জানার চেষ্টা করব। যেমন আনএমপ্লয়মেন্টের টাইপস থেকে আমরা প্রিলিমিনারিতে প্রশ্ন হতে দেখেছি। এই জায়গা থেকে যেমন ধরো হতে পারে যে ক্যামোফ্ল্যাগ আনএমপ্লয়মেন্ট বলতে কি বুঝো, হতে পারে যে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কিভাবে আসে, এরপর হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট বলতে কি বোঝায়, এইভাবে নানান ধরনের প্রশ্ন হতে পারে। এক্সাম্পল গুলো মনে রাখার চেষ্টা করবে। এবং কোন ধরনের আনএমপ্লয়মেন্টের কি কজ রয়েছে, পভার্টির ক্ষেত্রে কি কজ রয়েছে, এই রিজনস গুলো জানার চেষ্টা করবে এবং সেগুলো সমাধানের ক্ষেত্রে পলিসি মেজারমেন্ট কি হতে পারে সেই বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবে। এরপর দেখতে পাচ্ছ ফিসক্যাল ডেফিসিট এন্ড পাবলিক ডেট। বলেছি যে ফিসক্যাল ডেফিসিট আমরা কিভাবে ইমপ্লিকেশন হতে দেখছি আমাদের দেশের ক্ষেত্রে, প্রাসঙ্গিকতা আসলে কি, এবং ডেভেলপিং ইকোনমির ক্ষেত্রে, শুধু বাংলাদেশ নয়, উন্নয়নশীল দেশের ক্ষেত্রে যে এই সমস্যা এবং এই সমস্যার সমাধানে সরকারের ঋণ কিভাবে ভূমিকা রাখছে, নাকি এটি ওই দেশকে আরো ইকোনমিকে আরো পিছিয়ে নিয়ে যাচ্ছে, যদি পিছিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কি করণীয় হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে অ্যাজ এন ইকোনমিস্ট তোমার পলিসি প্রেসক্রিপশন কি হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে সেইভাবেই ধারণা নিয়ে যাবে। এরপর রয়েছে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনাল ট্রেড। এখানে বলেছি যে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, যেমন রয়েছে ব্যালেন্স অফ পেমেন্ট, যেমন রয়েছে ব্যালেন্স অফ ট্রেড, যেমন রয়েছে টার্মস অফ ট্রেড, এই বিষয়গুলো ক্লিয়ার থাকবে এবং কম্পারেটিভ অ্যাডভান্টেজ, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরিগুলো ক্লিয়ার থাকবে। এবং ডাব্লিউটিও, বিশ্ব বাণিজ্য সংস্থা, এখান থেকে আমাদের সাধারণ জ্ঞানের পাশাপাশি আমরা আরো জানার চেষ্টা করব যে ডাব্লিউটিও আমাদের দেশের ইকোনমির জন্য কতটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট করছে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং নিরপেক্ষভাবে একজন ইকোনমিস্ট হিসেবে আমরা এগুলোকে এক্সপ্লেইন করব। যেহেতু আমরা এমন একটা সরকারের সময় বিসিএস এর ভাইবাটি তোমরা দিচ্ছ যেটি আসলে কোনো দিকেই বায়াসড বলা যায় না, সেই ক্ষেত্রে আমরা এদিকে আমরা ওইভাবেই এক্সপ্লেইন করব। এজ এন ইকোনমিস্ট আমাদের যেটা নিরপেক্ষ ব্যাখ্যা, সেই নিরপেক্ষ ব্যাখ্যা আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, পলিসি মেজারমেন্টের ক্ষেত্রে যেরকম আসে সেভাবে আমরা এক্সপ্লেইন করব। এরপর হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের কথা বলেছি, এক্সচেঞ্জ রেট সিস্টেম, কিভাবে এক্সচেঞ্জ রেট সিস্টেম কাজ করে, কিভাবে এক্সচেঞ্জ রেট সিস্টেম আমাদের দেশে মেজার করা হয় এবং এক্সচেঞ্জ রেট সিস্টেম আসলে কোন কোন জায়গাতে এই এক্সচেঞ্জ রেটের বিষয়গুলো ইম্প্যাক্ট ফেলে, সেই বিষয়গুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, এখান থেকেও প্রশ্ন হতে পারে। বিবিধ যে বিষয়গুলো রয়েছে এখান থেকে আমরা বলেছি যে ম্যাক্রো, মাইক্রো এবং ইন্টারন্যাশনাল ট্রেড এবং ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এই চারটা জায়গা হচ্ছে বিসিএস এর ভাইবার জন্য প্রশ্ন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা জায়গা। এছাড়াও ইকোনমিক্সের আরো যে বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা আসলে এই চার ক্যাটাগরির কোনোটাতেই ফেলতে পারি না, আমরা ভিন্নভাবে বলতে পারি যে এজেস অফ ইকোনমিক্স, আমরা এটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। রিনাউন্ড ইকোনমিস্ট, এটি আমরা আমাদের দেশের ক্ষেত্রে বিখ্যাত অর্থনীতিবিদ বর্তমানে কারা রয়েছেন, ইতিপূর্বে কারা ছিলেন, পৃথিবী অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্বখ্যাত অর্থনীতিবিদ বর্তমানে কারা রয়েছেন, অতীতে কারা ছিলেন, হ্যাঁ, এরকম জিজ্ঞাসা করে অনেক সময়, এরকম কিছু নাম মনে রাখার চেষ্টা করবে। এরপর হচ্ছে ডিপ্রেশন এবং রিসেশন বলতে আসলে কি বোঝায়, কোন সময় দেখা দিয়েছিল, এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেবে।
এরপর হচ্ছে ইকোনমিক্সের ফেমাস বুকসগুলো কি রয়েছে, যে পাবলিকেশনসগুলো এখন পর্যন্ত সবচেয়ে ফেমাস হয়েছে, উপকারে এসেছে, আমাদের টোটাল ওয়ার্ল্ড ইকোনমির জন্য যে সিগনিফিকেন্ট পাবলিকেশনসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেবে, এবং স্বীকৃতি, অর্থনীতির যে স্বীকৃতির জায়গাগুলো রয়েছে, বিশেষ করে নোবেল পুরস্কার, এই জায়গাগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবে। প্রথমে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা বলেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমটা এজেস অফ ইকোনমিস্ট। আমরা যদি এই বিভিন্ন সময়কে ভাগ করি তাহলে 1776 সালের পূর্বে অর্থনীতির এই সময়টাকে আমরা বলি প্রি ক্লাসিক্যাল এজ বা এনশিয়েন্ট এজ, প্রাচীন যুগ। এই প্রাচীন যুগে আমরা যাদের কাছ থেকে অর্থনীতির ধারণা পেয়েছি তারা ছিলেন এরিস্টটল, প্লেটো, থমাস একুইনাস, এরপর হচ্ছে মার্কেন্টালিস্ট অর্থনীতিবিদ যাদেরকে বলা হচ্ছে, এবং ফিজিওক্রেটস যাদেরকে বলা হচ্ছে। তারা হচ্ছে এই এনশিয়েন্ট ইকোনমিক্সের ধারণা তারা দিয়েছেন। তারা ইকোনমিক্স নামে ধারণা দেননি, কিন্তু তারা যেভাবে ধারণা দিয়েছেন সেই ধারণাগুলো ইকোনমিক্সের সাথে পরবর্তীতে প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া গিয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ফিচার্স গুলো আমরা দেখতে পাচ্ছি যে এনশিয়েন্ট ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা যে ফিচার্স গুলো পেয়েছি, একটি হচ্ছে ফিলোসফি, এথিক্স এবং পলিটিক্স। এই জায়গাগুলো থেকেই আমরা ইকোনমিক্সের সাথে প্রাসঙ্গিকতা পাই। এখানে মার্কেন্টালিস্ট ইকোনমিস্ট আসলে কাদেরকে বলা হচ্ছে, যারা 1600 থেকে 1800 সেঞ্চুরির সময়ে বিলং করতেন এবং যারা বিশেষ করে ফ্রান্সে 1800 শতকে ছিলেন, তাদেরকে বলা হয় ফিজিওক্রেটস। এই ক্ষেত্রে কয়েকজনের নাম মনে রাখা যেতে পারে। এই বিষয়গুলো হচ্ছে প্রি ক্লাসিক্যাল এজ, এখান থেকে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এবং ক্লাসিক্যাল এজ বলা হচ্ছে 1776, অর্থাৎ এই জায়গাটি থেকে অ্যাডাম স্মিথের মাধ্যমে ইকোনমিক্স যে একটি পড়াশোনার বিষয়, ইকোনমিক্স যে একটি সামাজিক বিজ্ঞানের অংশ, এইভাবে যে হওয়া শুরু করলো, এই চিন্তাধারার শুরুটা অ্যাডাম স্মিথের, যাকে ফাদার অফ ইকোনমিক্স বলা হয়, তার যে বিখ্যাত বইটি রয়েছে এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস, 1776 সালে এই বই প্রকাশের মাধ্যমে ইকোনমিক্সের একটি নতুন যুগ শুরু হয়ে গেল। এই যুগকেই আমরা বলি ক্লাসিক্যাল এজ। এই নামটি, বইয়ের নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে জিজ্ঞেস করবে যে ইকোনমিক্সের ওয়েলথ অফ নেশনস বইটির পুরো নাম বলো, বা অ্যাডাম স্মিথের লেখা বইটির সম্পূর্ণ নাম কি, এটি মুখস্থ রাখা খুবই জরুরি। এরপর হচ্ছে এই সময়কার গুরুত্বপূর্ণ ইকোনমিস্ট যারা ছিলেন, যেমন ডেভিড রিকার্ডো ছিলেন, থমাস ম্যালথাস ছিলেন, জেবি সে ছিলেন, স্টুয়ার্ট মিল ছিলেন, এবং এই যে চারজনের নাম এখানে বলা হয়েছে তাদের গুরুত্বপূর্ণ থিওরিগুলো কি সেগুলো একটু তোমরা মনে রাখার চেষ্টা করবে। এক্ষেত্রে আমরা এই ক্লাসিক্যাল এজে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই, একটি হচ্ছে ফ্রি মার্কেটের ধারণা তখন থেকে শুরু হয়েছে। ইনভিজিবল হ্যান্ডের কথা তখন বলা হয়েছে। ইনভিজিবল হ্যান্ড আসলে কি, কিভাবে কাজ করে, কেন এই ধারণাটাকে এভাবে ইকোনমিক্সের মধ্যে নিয়ে আসা হলো, এই বিষয়গুলো ক্লিয়ার থাকবে। এবং ভ্যালু ডিস্ট্রিবিউশন এবং গ্রোথের ক্ষেত্রে ক্যাপিটালিজমের অধীনে থেকে এই বিষয়গুলোকে ফোকাস করা হয়েছিল ক্লাসিক্যাল এজের ক্ষেত্রে। 3 নম্বর এজ আমরা দেখতে পাচ্ছি, এটা রয়েছে 1870 থেকে 1930 সাল পর্যন্ত। এই সময়টাকে বলা হয় নিউ ক্লাসিক্যাল এজ। এখানে গুরুত্বপূর্ণ ইকোনমিস্ট ছিলেন অধ্যাপক মার্শাল, অধ্যাপক জেভন্স, এরপর ছিলেন হচ্ছে ওয়ালরাস, কার্ল মেঞ্জার। এই অর্থনীতিবিদরা হচ্ছেন এই নিউ ক্লাসিক্যাল যুগের গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ। 1870 থেকে 1930 সাল, এই 60 বছর সময়ের এই সময়টাকে বলা হয় নিও ক্লাসিক্যাল এজ। এখানে ফোকাস করা হয়েছিল মার্জিনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে, ইউটিলিটির ক্ষেত্রে। এখানে ইকোনমিক্সকে বলা হয়েছিল সায়েন্স অফ চয়েস, অর্থাৎ পছন্দের বিজ্ঞান বলা হয়েছে। এখান থেকে আমরা পেয়েছি ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়ামের ধারণা, এখান থেকে এসেছে। ইলাস্টিসিটির ধারণা এই সময়ে উদ্ভব হয়েছে। কনজিউমার বিহেভিয়ারকে আমরা এই সময়ে আরো বেশি আলোচিত হতে দেখেছি। এরপর আমরা যে যুগ পাই এটি হচ্ছে কেনশিয়ান এজ। কেনশিয়ান এজে আমরা দেখেছি যার মাধ্যমে আমরা এই যুগের নামকরণ করা হয়েছে, তার নাম হচ্ছে জন মেইনার্ড কেইনস। অধ্যাপক কেইনস সম্পর্কে তোমরা জানবে, যেটি আমরা আগেও বলেছি। অধ্যাপক কেইনস যে ধারণাটি মূলত এই ডেভেলপিং ইকোনমির জন্য গুরুত্বপূর্ণ, যার কারণেই মূলত তার নামে একটি যুগ শুরু হয়েছে, এবং 20 বছর পর্যন্ত এই সময়কে আমরা কেনশিয়ান এজ বলে থাকি, 1930 থেকে 1950 সাল পর্যন্ত। এই জায়গা থেকে আসলে কেন তার এই আইডিয়া এমপ্লয়মেন্ট সম্পর্কে, ফুল এমপ্লয়মেন্ট সম্পর্কে তার যে আইডিয়াটি ছিল, সেই আইডিয়াটি কেন সমালোচিত হয়েছিল, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবে। এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই এর ইন্টারাকশনের মাধ্যমে গভর্নমেন্ট ইন্টারভেনশন কিভাবে ইকোনমিক পলিসিগুলো নির্ধারণের ক্ষেত্রে কাজ করে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবে। এবং ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে তার যে ধারণাটাকে আমরা একটা ফাউন্ডেশন বলতে পারি, কেন বলতে পারি, এই বিষয়গুলো জানবো।
এরপর হচ্ছে মডার্ন, পোস্ট কেনসিয়ান বা কন্টেম্পোরারি এজ আমরা যেটাকে বলছি, যে 1950 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই সময়টাকে আমরা মডার্ন ইকোনমিক্সের এই সময় বলি। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ হচ্ছে স্যামুয়েলসন, যার কারণে তাকে আমরা বলে থাকি মডার্ন ইকোনমির জনক। এরপর হচ্ছে মিল্টন ফ্রিডম্যান, যাকে আমরা মনিটারি পলিসি বা মানি অ্যান্ড ব্যাংকিং এর ক্ষেত্রে যার দেয়া এই ধারণাগুলোকে আমরা খুবই এক্সপ্লেনেশন আকারে পেয়েছি। অমর্ত্য সেনের কথা আমরা জানি, এটি তার গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ আমাদের জন্য আরো বেশি, যে আমাদের বাংলাদেশের যে দুর্ভিক্ষ সম্পর্কে তিনি গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি আমাদের বাঙালি ভাষাভাষী মানুষের সাথে তার যে সম্পর্ক, তার যে পৈতৃক সম্পর্ক, বংশগত সম্পর্ক, এই কারণেও অমর্ত্য সেন আমাদের দেশের অর্থনীতির জন্য, আমাদের এইসব ইকোনমিক্স রিলেটেড ভাইবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ হচ্ছেন এই অমর্ত্য সেন। তার সম্পর্কে বিস্তারিত জানার পরামর্শ রইল। জোসেফ স্টিগলিজের কথা আমরা জানি, তার নোবেল পুরস্কার প্রাপ্তির কথা, তার নোবেল পুরস্কার কেন পেলেন, কিভাবে পেলেন, এই বিষয়গুলো। রবার্ট সোলোর এই সোলো মডেল সম্পর্কে জানার পরামর্শ রইল। এবং গ্যারি বেকার সম্পর্কে আমরা জানবো, তার মুদ্রা সম্পর্কে তার যে গুরুত্বপূর্ণ তথ্য দেয়া রয়েছে, এই তথ্যগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে মডার্ন ইকোনমির এই জায়গাগুলো থেকে আমরা নিউ স্কুলসের যে মনিটারিজম, মিল্টন ফ্রিডম্যানের যে বিষয়টি, সেটি সম্পর্কে একটু ধারণা রাখবে। এবং হচ্ছে নিও ক্লাসিক্যাল এবং নিও কিনসিয়ান ইকোনমিক্সের এই জায়গা থেকে একটু ক্লিয়ার থাকবে। ডেভেলপমেন্ট ইকোনমিক্সের ক্ষেত্রে সেন এবং টোডারোর যে থিওরিগুলো রয়েছে, যে ধারণাগুলো রয়েছে, সেই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। এবং বিহেভিয়ারাল ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, গেম থিওরি, এই জায়গাগুলো হচ্ছে ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এরপর আসো রিসেশন এবং ডিপ্রেশন এবং গ্রেট ডিপ্রেশনের যে পার্থক্য, খুবই সংক্ষেপে যদি বলি তাহলে হচ্ছে আমরা রিসেশন বলতে পারি যেটি 6 থেকে 18 মাস, অর্থাৎ অর্ধেক বছর থেকে 1.5 বছর সময়ে যদি আমরা ইকোনমিক ক্রাইসিসের কথা ভাবি, তাহলে এটিকে আমরা রিসেশন বলে থাকি। এর ইন্টেন্সিটিটা আমরা বলে থাকি মডারেট, যেটা রিকভারেবল, এবং আনএমপ্লয়মেন্ট রেট হবে 5% থেকে 10%। এবং এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে গ্লোবাল রিসেশন আমরা দেখেছিলাম 2008 সালের দিকে। এরপর আমরা পাচ্ছি রিমার্কস পার্টস অফ নর্মাল বিজনেস সাইকেল, অর্থাৎ নর্মাল বিজনেস সাইকেলের একটা পার্ট হচ্ছে এই রিসেশন আমরা বলতে পারি। ডিপ্রেশন হচ্ছে রিসেশনের চাইতে আরেকটু আপার লেভেলের ইকোনমিক ক্রাইসিস। এক্ষেত্রে সেভারাল ইয়ার্স এটা হতে পারে, অর্থাৎ কয়েক বছর ব্যাপী এই ডিপ্রেশন চলতে পারে। এটির ইন্টেন্সিটিটা হচ্ছে রিসেশনের চাইতেও সেভিয়ার। এর ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 20%, অর্থাৎ আরো বেশি ক্রাইসিসের দিকে যাচ্ছে। 1930 সালে আমরা গ্রেট ডিপ্রেশনের অভিজ্ঞতা পেয়েছিলাম ওয়ার্ল্ড ওয়াইড। এরপর হচ্ছে এটা যদিও খুব একটা দেখা যায় না, এটা রেয়ার এবং লার্জ স্কেল ক্রাইসিস বলা হয় এটাকে। এরপর আমরা গ্রেট ডিপ্রেশনকে আরো বেশি ইকোনমিক ক্রাইসিস হিসেবে বলতে পারি। এটি আমরা দেখেছিলাম 1929 থেকে 1939 সালের এই সময়টাতে। এটার ইন্টেন্সিটি হচ্ছে এক্সট্রিমলি সেভিয়ার, যে ক্ষেত্রে আমরা ইউএস এর মতো দেশে আনএমপ্লয়মেন্ট রেট পেয়েছিলাম 25%, অত্যন্ত খারাপ অবস্থা। এটার এক্সাম্পল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ একটা দেশে বা একটা বিজনেসের ক্ষেত্রে শুধু হবে না, এটা পুরো পৃথিবীতে এর ইম্প্যাক্টটা তখন পড়ে যাবে। এবং ইকোনমিক থিঙ্কিং এর ক্ষেত্রে পরিবর্তন আসবে, যেটাকে আমরা কেইনসিয়ান রেভলিউশন আমরা পেয়েছিলাম গ্রেট ডিপ্রেশনের ক্ষেত্রে, তার ধারণা আমরা জেনে রাখবো। আমরা যদি দেখি ইকোনমিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বই এবং প্রকাশনার ক্ষেত্রে, যেমন প্রথমেই রয়েছে 1776 সালে অ্যাডাম স্মিথ যেটা বলেছেন, যার মাধ্যমে ক্লাসিক্যাল যুগ শুরু হয়েছে। সেই ক্ষেত্রে তিনি ফ্রি মার্কেট, ডিভিশন অফ লেবার, ইনভিজিবল হ্যান্ড, এই বিষয়গুলোকে ক্লিয়ার করেছেন। তার এই বইটাকে বলা হয় বাইবেল অফ ক্যাপিটালিজম। এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখবে। এবং হচ্ছে অধ্যাপক কেইনসের লেখা যে বইটি দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি 1936 যেটি পাবলিশ হয়েছিল, এবং এই বইয়ের মূল কথা যেটা মডার্ন ম্যাক্রো ইকোনমিকে ধারণা দিয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এটা রেভলিউশনাইজড ইকোনমিক পলিসি আফটার দ্য গ্রেট ডিপ্রেশন। এই কারণে মূলত এই বই সম্পর্কে ধারণা নিতে হবে। এরপর আমরা আরেকটি বইয়ের কথা দেখতে পাচ্ছি, ক্যাপিটাল, অর্থাৎ দাস ক্যাপিটাল, যে বইটি 1866 সালে কার্ল মার্কস যে বইটি লিখেছিলেন, তার এই বইটিকে বলা হয় ক্যাপিটালিজমের ক্রিটিক হিসেবে। এবং তিনি এটাকে এক্সপ্লয়টেটিভ নেচারে এটাকে
উনি ব্যাখ্যা করেছিলেন। এই বইটিতে আসলে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যেমন লেবার থিওরি অফ ভ্যালু, ক্লাস স্ট্রাগল, সারপ্লাস ভ্যালু, এই বিষয়গুলোতে মার্কসিস্ট ধারণা কি উনি কিভাবে এক্সপ্লেন করেছেন সেই বিষয় সম্পর্কে একটু ধারণা নেওয়ার পরামর্শ রইল। এবং আরেকটি বই হচ্ছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, 1890 সালে আলফ্রেড মার্শালের লেখা। এই বই সম্পর্কে একটু ধারণা নেবে। এখানে মাইক্রো ইকোনমিক্সের যে কনসেপ্টগুলো উনি ক্লিয়ার করেছেন, সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে, ইলাস্টিসিটি সম্পর্কে, এটি মাইক্রো ইকোনমিক্সের ধারণা ক্লিয়ার হওয়ার জন্য এই বই আমাদের পড়া প্রয়োজন। আরেকটি বইয়ের কথা এখানে বলেছি, ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম, 1962-তে যে বইটি মিল্টন ফ্রিডম্যানের লেখা। এই জায়গা থেকে আমরা একেবারে মডার্ন ইকোনমি বা বর্তমান সময়ের অর্থনীতির ক্ষেত্রে মনিটারি যে পলিসিগুলো রয়েছে, ইকোনমিক যে পলিসির ক্ষেত্রে মনিটারি ইফেক্টগুলো রয়েছে, এই ক্ষেত্রে পলিটিক্যাল ফ্রিডম এবং ইকোনমিক ফ্রিডমের যে ইমফেসিজমের যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে মিল্টন ফ্রিডম্যান কিভাবে একত্রে ব্যাখ্যা করছেন এই সম্পর্কে এই বইটির গুরুত্ব রয়েছে, এই সম্পর্কে একটু ধারণা নিতে হবে। এরপর হচ্ছে আমরা জানবো নোবেল পুরস্কার সম্পর্কে। নোবেল পুরস্কার আমরা জানি ইকোনমিক্সের নোবেল পুরস্কার শুরু থেকে দেয়া হতো না। নোবেল পুরস্কার দেয়া হয় 1969 সাল থেকে এবং এটি প্রবর্তন করা হয় 1968 সালে। এটি দেয়া হয় সুইডেন সেন্ট্রাল ব্যাংক থেকে এবং এই নাম হচ্ছে, এর মূলত নাম হচ্ছে দ্য স্ভেরিংস রিজব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মনিটারি অফ আলফ্রেড নোবেল। এটি সম্পর্কে আমরা প্রাথমিক ধারণার পাশাপাশি আমরা মনে রাখবো যে প্রথমে 1969 সালে ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন রাগনার ফ্রিশ, নরওয়ের একজন অধ্যাপক। এরপর হচ্ছে টিনবার্জেন, নেদারল্যান্ডসের আরেকজন ইকোনমিস্ট, যাদের সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। এরপর হচ্ছে নোবেল পুরস্কার বিভিন্ন গুরুত্বপূর্ণ সালগুলোতে যারা পেয়েছিলেন, 1970 সালে অধ্যাপক স্যামুয়েলসন নোবেল পুরস্কার পেয়েছিলেন, যিনি ইউএস এর ইকোনমিস্ট এবং তিনি মূলত এই আধুনিক অর্থনীতির প্রবর্তক। এবং 1976 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন মিল্টন ফ্রিডম্যান, যিনিও ইউএস এর একজন ইকোনমিস্ট। তিনি মূলত কনজাম্পশন অ্যানালাইসিস এবং মনিটারি পলিসির কারণে এই নোবেল পুরস্কার লাভ করেছেন। এবং 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন, যার কথা বলেছি, যিনি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের সাবকন্টিনেন্টের ইকোনমিস্টদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, যিনি যার অরিজিন ইন্ডিয়া এবং ওয়েলফেয়ার ইকোনমিক্স এবং হিউম্যান ক্যাপাবিলিটি সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এবং 2001 সালে নোবেল পুরস্কার পেয়েছেন একসাথে জোসেফ স্টিগলেজ এবং অন্যান্য দুইজন, যারা ইউএস এর এবং ইনফরমেশন এজিমেট্রি বিষয়টিকে তারা কন্ট্রিবিউট করে নোবেল পুরস্কার লাভ করেছেন। 2018 সালে উইলিয়াম নর্দাস এবং পল রোমার, ইউএস এর দুইজন ইকোনমিস্টের নোবেল পুরস্কার পেয়েছেন। তারা ক্লাইমেট ইকোনমিক্স এবং ইনোভেশনের ক্ষেত্রে নতুন ধারণাকে তারা ক্লিয়ার করেছেন। এরপর 2023 সালে নোবেল পুরস্কার পেয়েছেন ক্লাউডিয়া গোল্ডেন, ইউএস এর আরেকজন অর্থনীতিবিদ। এবং 2024 সালের নোবেল পুরস্কার সম্পর্কে যদি আমরা দেখি, একেবারে সর্বশেষ 2025 সালের নোবেল পুরস্কার, যেটি কিছুদিন আগে প্রকাশিত হলো, এই জায়গা সম্পর্কে জোয়েল মোকাইন, ফিলিপ আগুইন এবং পিটার হাউইট, তারা আসলে ঠিক কি কারণে তাদের নোবেল পুরস্কারটা লাভ করেছেন এই সম্পর্কে তোমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয়টি, সেটি হচ্ছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। এই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের কথাটি বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিতে খুবই আলোচিত হচ্ছে, যে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন আসলে কিভাবে হতে পারে এবং ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন বা টেকনোলজিক্যাল চেঞ্জ, ইনোভেশন, এই জায়গাগুলো কিভাবে ইকোনমিক গ্রোথকে আরো অ্যাক্সিলারেট করতে পারে। এই জায়গাগুলো বর্তমানে ইকোনমির জন্য, ওয়ার্ল্ড ইকোনমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টার্ম। এই জায়গাগুলো থেকে তোমাদের বিসিএস এর প্রস্তুতিকে আরো সুন্দর করবে আমি মনে করছি। সবশেষে তোমাদের জন্য যে বিষয়গুলো বললাম এবং যে বিষয়গুলো তোমাদেরকে বিভিন্নভাবে আমার অভিজ্ঞতা সহ আলোচনায় নিয়ে আসার চেষ্টা করলাম, আশা করছি এই বিষয়গুলো থেকে এইভাবে যদি তোমরা পড়ো, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমি, ইন্টারন্যাশনাল ট্রেড এবং অন্যান্য যে বিষয়গুলো আমি বলেছি এবং যে বিষয়গুলো আমি বলিনি কিন্তু তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে, সাম্প্রতিক সময়ের তথ্যগুলো এবং যেদিন ভাইবা হবে তার এক সপ্তাহ আগ পর্যন্ত তোমরা জাতীয় দৈনিক পত্রিকার, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, ইত্তেফাক, এই পত্রিকাগুলোর যে ইকোনমিক্স রিলেটেড যে কলামগুলো রয়েছে, সেই কলামগুলোর বিষয়বস্তু একটু ক্লিয়ার থাকার চেষ্টা করবে। তাহলে সাম্প্রতিক অর্থনীতি সম্পর্কে যে প্রশ্নগুলো, যে জিজ্ঞাসাগুলো তোমরা সম্মুখীন হবে, সেগুলো সম্পর্কেও আশা করি আশানুরূপ উত্তর তোমরা দিয়ে তোমাদের
প্রত্যাশিত ফলাফল অর্জন করতে তোমরা সক্ষম হবে, সেই শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।